আমার বাবা আমারটা শিখেছে যে গিভ বিফোর ইউ টেক, আগে দাও পরে নাও। ছোট ছোটভাবে আমি আগে কাজ শুরু করছি। এখন যখন বড় উদ্যোগ নিতে গেছি তখন আমি একা পারবো না, তখন সবাই মিলে আমরা একসাথে ডাইভ দিব এটাতে। এখন সেই ডাইভটা দেওয়ার সময় আসছে, এটা আমার আব্বা এখনো বলে। তার কথা হচ্ছে অনেস্টি নিয়ে করতে হবে যে কোনো কাজ। এই জন্য আমি আপনার বললাম না, আমি যে কাজ করি, যে ফিকশনটাই করি, আমি কিন্তু জানি যে এটা কি হচ্ছে কি হবে। হ্যাঁ, আম্মা খুব গর্ব করে আসলে, আমার ভালো লাগে, মাঝে মধ্যে ভয়ও পায়, বলে পা যাতে পিছলায় না যায়, যে জায়গাটাতে আসো ওই জায়গাতে ভালোভাবে করার চেষ্টা করো, যতটা সম্ভব অনেস্টি নিয়ে কাজ করো, কারোর সাথে বেয়াদবি করা, চালাকি করা, মিথ্যা কথা বলা দরকার নেই। যেখানে আলো কম, যেখানে মানুষের হাত ধরার কেউ থাকে না, সেখানে তিনি নিজের হাতটা বাড়িয়ে দেন। জনপ্রিয় অভিনেতা, গুণী নির্মাতা পরিচয়ের পাশাপাশি তিনি এমন এক সমাজসেবী যেখানে পিছিয়ে পড়া অসচ্ছল মানুষরা তার মনের ভেতর জায়গা করে নেন। মা ও শিশুর সুস্থতা, নিরাপত্তার ভালোবাসার জন্য তিনি এক নীরব প্রতিশ্রুতির নাম। এত কিছু সম্ভব কারণ তিনি বিশ্বাস করেন কবি জীবনানন্দ দাশের সেই চরণ, জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা অন্য সবাই বহন করে করুক, আমি প্রয়োজন বোধ করি না। এই দর্শনে তিনি নিজের জীবনের পথ বেছে নিয়েছেন। ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স, আজকের পডকাস্টে আমার অতিথি আলোকে পেছনে ফেলে মানুষের পাশে দাঁড়ানোর নিঃশব্দ যাত্রায় আলোকিত মানুষ জিয়াউল হক পলাশ। থ্যাংকস ফর কামিং। থ্যাংক ইউ ভাই, আমার জীবনের প্রথম পডকাস্ট। আই এম ফিলিং সো অনার্ড। এবং দর্শকদের এত প্রিয় মুখ আমার সামনে বসেছে, মানে আপনাকে দেখলে শিশু থেকে কিশোর, কিশোর থেকে বয়স্ক সবাইকে আমি দেখি যে খুব আপন মনে করে, খুব কাছের মানুষ মনে করে, তাই না? হ্যাঁ, মানে এটা কেন যেন আমারও মানে মনে হয় আর কি, যখন বাইরে যখন যাই, বিশেষ করে ময় মুরব্বীরা থাকে না, মানে আমি খুশি হই কখন, যখন কোনো ময় মুরব্বী আমাকে যখন বলে, এই কাবিলা এদিকে আসো এদিকে আসো, জি আন্টি তোমার নাটক কিন্তু আমার খুব ভালো লাগে বুঝছো, আসো আমি তোমার সাথে একটা ছবি তুলি, এরকম মাথা মুথে হাতে মাথায় দিতেছে, এরকম কাঁধে হাত রাখতেছে, আবার নোয়াখালী ছবি ভাষায় তো তুলতেছে। কথা বলে। নোয়াখালী ভাষায় বলতেছে, আবার অন্য জেলার মানুষও আছে। বাহ। তখন আমি আমার আম্মাকে বলি, আম্মা দেখছো এখন কিন্তু আন্টিরাও আমাদের পছন্দ করে। কারণ আম্মারা তো আগে বলতো যে ইগুন কীর্তি করস, নাটক মাটক ইগুন কীর্তি, মানে ছোটবেলাতে আর কি যেটা হইতো আর কি, রাইট। যখন অ্যাসিস্ট্যান্সি করতাম। আর মায়েরা তো একটা দুশ্চিন্তা থাকতো যে আচ্ছা এটা ও কি করতেছে, হ্যাঁ, গোল্লায় পড়াশোনা গেছে। বাদ দিয়া, ওরকম আর কি। বা মায়াদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমার এই পডকাস্টে এমন সব অতিথিরা এসেছেন যারা জীবনের গল্প বলেন, ইতিবাচক গল্প বলেন। আজকে আমরা সেই আলোটা নিতে চাই জিয়াউল হক পলাশের কাছ থেকে। এটা অবশ্যই আমাদের অনেক ভালো লাগার একটি বিষয়, এবং জিয়াউল হক পলাশের রক্তের গ্রুপ যেহেতু বি পজিটিভ, তো তাকে সবসময় ইতিবাচক থাকতেই হবে, কি বলেন? না, এটা অবশ্যই অবশ্যই বি পজিটিভ। বাহ। তো আমি এখানে বসবার আগে আমি 10 জনকে জিজ্ঞেস করেছিলাম পলাশ সম্পর্কে, যাদের সাথে পলাশ কাজ করেছে। 10 জনের 9 জন না, 10 জনই বলেছেন যে জিয়াউল হক পলাশকে পর্দায় যেরকম তুষ্টু হিসেবে দেখা যায়, বাস্তবে সে ভীষণ ভদ্র, লাজুক, ইমোশনাল, ফ্যামিলি ওরিয়েন্টেড। ইজ ইট ট্রু? মনে হয় আর কি, মানে আমি এই যে লজ্জা পাচ্ছে। মানে আমার মনে হয় আর কি, আমি জানি না। বাহ। আপনাকে সবাই জানেন ব্যাচেলর পয়েন্টের কাবিলা হিসেবে, এবং আমি 2018 সাল থেকে ব্যাচেলর পয়েন্ট দেখছি, এবং 8 বছর ধরে একটি ধারাবাহিকের মাধ্যমে একই চরিত্রের একই সফলতা ধরে রাখা রেকর্ডটা আসলে কার অতীতে ছিল আমার জানা নেই। এটি একটি বিরল অর্জন, কিভাবে সম্ভব? কনসিস্টেন্সি আমার খুব পছন্দের শব্দ এটা। আচ্ছা। তা আমার কাছে মনে হয় একটা চরিত্রে এটা ক্যারি করাটা তখনই পসিবল যখন আমি এটা থেকে খুব বেশি ডিস্ট্রাকশন ফিল করব না। কারণ আমি একটা সিরিয়াল করার পরে আরও অগণিত সিরিয়াল করিনি আসলে। রাইট। আমি ব্যাচেলার পয়েন্টেই করছি। এর বাইরে যদিও তখন ফ্যামিলি ক্রাইসিস করছিলাম, ফ্যামিলি ক্রাইসিস তখন একটা সময় গিয়ে আমি আর করিনি, তারপরে ব্যাচেলার পয়েন্ট আবার কন্টিনিউ করে গেছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে কাবিলা চরিত্রটাও আছে, ওকে যদি দেখতে হয় ওকে ব্যাচেলার পয়েন্টে মানুষ দেখুক, কিংবা সিরিয়ালে যদি দেখতে হয় ওকে ফ্যামিলি ক্রাইসিসই দেখুক, এভাবে করে আমি ভাবছিলাম। এর বাইরে আসলে আর খুব বেশি সিরিয়াল করা আমার তখন হয়নি, তো দ্যাটস ওয়াই ওই চরিত্রটাই ক্যারি করে গেছি আর কি বছরের পর বছর ধরে।
এই যে লোভ সংবরণ করা আর কোনো সিরিজের অনেক অফার তো আপনি পেয়েছেন, করেননি, মানে এটা তো পেশাদার যারা অভিনেতা তাদের তো করতেই হয় আসলে। এক্ষেত্রে আপনি নিজেকে কিভাবে লোভ সংবরণ করেছিলেন? লোভ সংবরণ বলতে আমি একটু স্লথে বিশ্বাসী, মানে আমি আসলে অত বেশি দৌড়ঝাঁপ আমি আসলে পারি না প্রথমত, আর মনোযোগটাতে খুব বেশি দেওয়ার চেষ্টা করি আর কি। তো বেশি কাজ করতে গেলে আসলে মনোযোগী হওয়া যায় না। আমি যখন থেকে কাবিলা হই নাই, যখন থেকে আমি জনপ্রিয় কিছু হই নাই, মানে জনপ্রিয় যদি আমি হয়েছি কিনা জানি না, বাট আমার কাছে মনে হয়েছে যে আমি আগে থেকেই, আমি আমার অ্যাসিস্ট্যান্সি লাইফ থেকে মনোযোগী। আমি যাদের সাথে আজ পর্যন্ত অ্যাসিস্ট করছি, আমি সৌরভ ভাইয়ের সাথে শুরু হয়েছে, মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে কোনো এক অজানা কারণে, যদিও আমি ছবিয়াল থেকে বাদ পড়ে গেছি, সে কারণটা আমি আজ পর্যন্ত জানি না, আজকেই প্রথম বললাম। আমার না একটা প্রশ্ন ছিল যে 1.5 বছর কাজ করার পরে আর কেন হয় নাই? আমি জানি না, এটা বলতে পারবো না, আমি এখনো জানি না। আচ্ছা, আর সেকেন্ড থিং হচ্ছে, তখন রুমেল ভাইয়ের সাথে ইশতেক আহমেদ ইশতেক রুমেল আহমেদ ভাইয়ের সাথে রুমেল। তখন অ্যাসিস্ট করা শুরু করছি, প্রায় 3 বছর মতো কাজ করা। প্রায় 4 বছর। বাহ, তখন আমি রুমেলের এখানে তখন চিন্তা করছি কি যে আচ্ছা, আমাকে তো এখন স্টোরি টেলার হিসাবে কাজ করতে হবে। রুমেল ভাইয়ের তো অনেক নাটক দেখছি, তখন টুয়া অনেক নাটক দেখছি রুমেল ভাইয়ের। আমার কাছে মনে হচ্ছে এটা আমার লাস্ট ডেস্টিনেশন, যা করার এখান থেকে আমার করতে হবে। এমন কোনো দিন নাই যে আমি আমার কাজে মনোযোগ দিইনি। আপনি যদি কোনো রুমেল ভাইকে আমার সম্পর্কে জিজ্ঞেস করেন, উনি কোনোদিনও বলতে পারবে না পলাশ কখনো আমার কাছে ফাঁকিবাজি করছে, একদম না। তারপর আমি রুমেল ভাইয়ের এখান থেকে যখন বের হয়ে নিজে ডিরেকশন দেওয়ার চেষ্টা করতেছি, তখন তো কাকতালীয়ভাবে অমিবার সাথে পরিচয়। আচ্ছা, আমরা ধারাবাহিকভাবে সেই আলাপে ওইটা তো যাবো অনেক বড় অবশ্যই। জার্নি। হ্যাঁ, তো ব্যাচেলর পয়েন্টের প্রসঙ্গে থাকি, মানে আপনি যখন ঢুকলেন সেখানে প্রবেশ করলেন ব্যাচেলর পয়েন্টের দুনিয়ায়, তখন তো খুব সম্ভবত আপনি সবচেয়ে জুনিয়র ছিলেন সবার ভেতরে। মানিয়ে নিয়েছিলেন কিভাবে, মানে সব অভিনয় শিল্পী সবার সাথে? অমি ভাই আমারে বলছে, দেখ তোর এখান থেকে পাওয়ার কিছু নেই, হারানোরও কিছু নেই। মানে আমি তখন ফিল করছি কি, আচ্ছা আমি তো আর সিরিয়ালে অভিনয় করবো, এটা কি, আমি তো ওভাবে করে ভাবিই নেই। আমি তখন ব্যাচেলর পয়েন্ট টিমের তখন অমিবার তখন অ্যাসোসিয়েট ডিরেক্টর, আমি স্ক্রিপ্টিং করতেছি, শুটিংয়ে যাচ্ছি, পোস্ট প্রোডাকশনগুলো দেখতেছি এরকম। তা আমি এরকম অমি বলতেছি, এই ক্যারেক্টারটা তুই কর, এটা এইভাবে কর, এটা এইভাবে কর। আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে পলাশ, আমি তো আর অভিনেতা হব না, বা আমি এটা করে আর কী বা করবো, আমার তো দিন শেষে তো ডিরেকশনে দিতে হবে। ঠিক আছে, আমি ভাই দিছে, যতটুক দিচ্ছে অটটুক একটু করি, ওইটাই করছি আমি আসলে। মানে এটার জন্য যে অনেক বেশি মানে টেনশন ছিল আমার, বা অনেক বেশি প্রেশার নিছি, প্রেশারটা আমি নেই না। প্রেশারটা নেন নাই বলে, লোভ সংবরণ করেছেন বলে, ধৈর্য ধরেছেন বলে আপনার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী, এবং মাত্র 8 বছর ধরে ব্যাচেলর পয়েন্ট আমরা দেখছি। তবে ফেসবুকে আপনার ফলোয়ার আমি যেটা দেখেছি 5.3 মিলিয়ন, এবং আপনি এখনও জনপ্রিয় থাকা অবস্থাতেও যেমন মহল্লাতে হাঁটেন, আবার দেশের বাইরে গিয়ে লিমোজিনও আপনি চড়েন। তো এই সাফল্যকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? আমার কাছে মনে হয় গো উইথ ফ্লো। মহল্লা যখন হাঁটতেছি আমি পলাশ, দেশে বাইরেও যখন যাচ্ছি তখন আমি পলাশ। মানে ওই যে এক্ষেত্রে প্রেশারের ওয়ার্ডটা আসে যে আমি যে মানে জনপ্রিয় মানুষ যে বলে, বা আমি যে কিছু একটা, এইটা না আমি আমার মনে, শরীরে, মননে কোথাও আসলে ফিলই করতে দিতে চাই না। এটা আমার জন্য একটা প্রেশার। এইটা দিলে হবে কি, আমি কোথাও একটা বইসা টঙের দোকানে চাও খেতে পারব না, আমি ছাদে গিয়ে বন্ধুগুলোকে আড্ডাও দিতে পারব না, আমি কোনো কিছুই করতে পারবো না। ওইটা আমি এটা চাই না আসলে। মানে এত বেশি প্রেশার, তারকার খ্যাতি বা এরকম একটু কিছু, মানে এগুলো আমি আনতে চাই না। আপনি এটা ফিল করেন বলেই হয়তো মানুষরা আপনার পাশে আসতে ভালোবাসে, আপনার কাছে এসে কথা বলতে ভালোবাসে, আপনাকে নিজেদেরই একজন মনে করে, যে কারণে আপনি স্ক্রিনে দেখে মনে হয় যে ও মাই গড, সে তো আমাদেরই একজন, তাই না? ওই যেটাই বললাম, মুরব্বীদের কথা বলতেছিলাম না, যে আন্টিরা বা আঙ্কেলরা, মানে ও চিন্তা করে না যে পলাশ কি বা কি, ও ধরে মানে আমার কাঁধে হাত দিয়া টান দিতেছে, বাহ, এই পলাশ কেমন আছো, মানে এরকম মনে হচ্ছে আমি ওনার ছেলে। মুরব্বী মানুষ এরকম কোলাকুলি করতেছে, মাথায় হাত বুলাই দিতেছে, কপালে চুমা দিতেছে, এরকম। মানে ওর কথা হচ্ছে যে আমি যে নাটক করি বা আমি যে কিছু একটা করি। তো সেই হিসেবে তো আপনি নোয়াখালীর একদম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছেন। নোয়াখালীর মেয়েরা কি করে? নোয়াখালী মেয়েরা দূরের থেকে হাসে, দূরের থেকে দূরের তো হাসে আর কি, বলে এই কাবিলা কাবিলা এরকম। আবার অনেকে আসে, কথা বলে, আমি এনজয় করি। আচ্ছা, আমি শুনেছি যে বজরা বাজারের একজন মাদ্রাসার হুজুর নাকি আপনাকে ফোন দিয়েছিল, জাকির হোসেন, এবং যত জাকির আছে মানে বজরা বাজার হোক কিংবা আশেপাশে সবাই নাকি আপনাকে ফোন দেয়।
এবং আমি আপনার প্রোগ্রামের মাধ্যমে আজকে বলি আমি ওই হুজুরের সাথে দেখা করতে চেয়েছি, এদের আমার তার সাথে আমার দেখা হয়নি। সে তখন ছিল না আর কি, সে তখন হজে গেছিলেন। এরপরে যখন খোঁজ নিলাম তখন সে আবার ওই মাদ্রাসাটা চেঞ্জ করছেন। এখন সে চাটখিলের একটা মাদ্রাসা আছে, তবে আমি তার সাথে খুব শীঘ্রই দেখা করব। এটা একদম হঠাৎ করে আর কি, মানে জাকির বোধহয় আপনার মামার নাম, তাই না? আমার ছোট মামার নাম। রাইট। আমার ছোট মামার নাম জাকির হোসেন সোহাগ, যার সাথে আমার জীবনের অনেক সময় কাটছে। মানে আমার চার মামার সাথেই আমার ছোটবেলা কাটছে। আচ্ছা। কারণ আমি বুঝ হওয়ার পর থেকে দেখতেছি আমাদের 2 রুমে নাখালপাড়া ছোট্ট বাসায় আমার 2 ভাই বোন আর আমার 4টা মামা। তো আমার বাবা মা তো বড় ছিল না, আমার বাবাও তার ভাই বোনদের মধ্যে বড়, আমার মাও তার ভাই বোনদের মধ্যে বড়। তো আমার আম্মুর মা যখন মারা যান আর কি, তখন আম্মু তো তখন সদ্য বিয়ে করছেন, তো তার অনেক ছোট ছোট ভাই বোন, তো এদেরকে নিয়ে আসলে কি করা হবে, কি করা যাবে। তখন আম্মু ওদেরকে নিয়ে ঢাকায় চলে আসছে। এবং ছোটবেলা থেকে আমাদের মামারা কিন্তু আমাদের বাসা থেকেই সবাই বড় হয়েছে। বাহ। আমার বড় মামা এখান থেকে পড়াশোনা শেষ করে সে ব্যাংকে জব করে এখন চিটাগাঙে। মেজো মামা এখান থেকে পড়াশোনা শেষ করে লয়ার পড়াশোনা করছে। সেজো মামাও সেম, ছোট মামাও সেম। ছোট মামা পড়াইশা জয়েন করছে আমাদের বাসায়। আচ্ছা। তো তার সুবাদে আমার নানা প্রত্যেক মাসে মাসে আসতো বাসায়, নোয়াখালী থেকে 1 বস্তা চাইলের বস্তা নিয়ে আসতো নোয়াখালী থেকে। আর নানার সাথে সবসময় কেউ না কেউ থাকতো, মানে নোয়াখালীর কোনো একটা ক্যারেক্টার নানার পাশে থাকতো, 2-1 জন। ওই যে ক্যারেক্টারগুলো দেখতাম আমার কাছে যে কি ভাল লাগতো, মানে ওরা নানার সাথে থাকে। তা আমি মাঝে জিজ্ঞেস করতাম, আচ্ছা নানার সাথে আপনার কাজ কি? চৌধুরী সাহেবের লগে থাকলে ভাল লাগে, এত নাম করে টিয়া টুয়া দেয়, বিভিন্ন জায়গায় লই যায় খানা দানা, এত কাছে থাকি, ভালো লাগে। বছরের পর বছর ধরে আছে। বাহ। তো আমার নানার সাথে যে মানুষটা ছিলেন, গত বছর আগের বছর উনি মারা গেছেন। এবং সৌভাগ্যবশত আমার তখন যে বছরটাতে উনি মারা গেছেন ওই বছরই তার সাথে আমার দেখা হয়েছিল, এবং শেষ দেখাটা হয়েছিল। মানে আমি তার সাথে দেখা করার 1 মাস পরেই শুনছি সে মারা গেছেন। তখন তার সাথে আমার অনেক গল্প হয়েছে, এবং নানা বাড়িতে গেলেই তো তার সাথে আমি দেখা করতাম। ইনফ্যাক্ট আমার নানার বাড়িতে পাশে দিয়ে একটা মাত্র ছোট্ট হিন্দু বাড়ি আছে, যেটাকে কুমার বাড়ি বলে। তো আমার নানা ছোটবেলা থেকে দেখতাম দুপুরবেলা ভাত খেতে বইসা গ্রাম, মানে বাড়ির সামনে দিয়ে যত হিন্দু মানুষজন যাইতো, মুসলমান হোক হিন্দু হোক যে ধর্মেরই হোক, ডাকতো এইদিকে এইদিকে এদিকে ভাত খাই যা, ভাত খাই যা। তো নানা দেখতাম দলে বলে একসাথে খাইতো আর কি, সবারই নিয়ে। তো আমার তো অভিনয়ের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কিন্তু আমার অবজারভেশনটা ছিল। আমি ছোটবেলা থেকে আমার কাছে মনে হয়েছে যে এরা তো এদের জায়গায় বেস্ট, মানে কি অদ্ভুত এক একটা চরিত্র। সেটাই বোধহয় একজন প্রকৃত অভিনেতা হয়ে ওঠার আসল শিক্ষা, কারণ অবজারভেশন পাওয়ার যার যত প্রখর সে তত বড় অভিনেতা হতে পারে, যেটা আপনার ভিতরে আছে। এবং সেই কারণে আপনার অগণিত ভক্ত আছে। আমি একটু ভক্তদের কথা শুনি, অনেক অনেক গল্প রয়েছে আমি জানি, তবে সেই সৌদি আরবের সেই হ্যাকারের গল্পটা একটু বলুন। ও মাই গড ভাই, আপনি এগুলো কোথা থেকে পাইছেন? আমি তো জানি। ওইটা খুবই প্যাথেটিক স্টোরি ছিল। হঠাৎ করে আমার ফেসবুক আইডি হ্যাক, কোনো কারণ ছাড়া। এটা কি 20 সালের কথা? 20 সালের দিকে আচ্ছা। হঠাৎ করে ফেসবুক আইডি হ্যাক। তখন আমরা শুটিং করতেছি কাওলাতে। আচ্ছা। আমার মনে আছে তসিফ ভাই আর সাফা একটা প্রজেক্ট করতেছিল আমাদের, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির সিন নিতেছিলাম আমরা। হঠাৎ করে দেখলাম ফেসবুক হ্যাক। তখন আমাদের তহিদরে বলতেছিলাম, মামা কি হইলো এটা, ফেসবুক আইডি হ্যাক হয়ে গেল। কাজে ঠিক আছে, প্যারানিশন ঠিকঠাক হয়ে যাবে। তো 2-3 দিন হয়েছে, কোনো কিছু হইতেছে না। একদিন 10-12 দিন যাওয়ার পর অমি ভাই একদিন বললো, কি পলাশ, তোর আইডি থেকে তো আমাকে একজন নক দিছে। আমি বলছি, ভাই আমার আইডি থেকে কি বলছে? বলছে তুই যখন আমার সাথে থাকবি তখন একটা ভিডিও কল দিতে। বাহ। আমি বললাম, এটা কি ভাই, মানে আমার আইডিতে আমি ভিডিও কলে কথা কম, এটা কি? পরে বলছে যে তাহলে তুই অফিসের দিকে আয়। তখন আমি অফিসের দিকে গেলাম, তখন অমি ভাই মেসেঞ্জারে কল দিতে হইলো আর কি। তো কল দিলাম, তো সে ভিডিওতে আসবে না, সে অডিওতে আসবে। কথা বললাম, বলছে ভাই আপনি যেহেতু এখন অফিসে আছেন, আপনার সাথে আমি বেশিক্ষণ তাহলে কথা বলবো না, তাহলে অফিসের লোকজন শুনে যাবে। আপনার ফেসবুক আইডি আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আমার আইডি থেকে আমি আপনাকে নক দিচ্ছি। আমি বললাম ঠিক আছে। তো আমি ভাই নাম্বার থেকে বেশিক্ষণ আমার সাথে কথা বলেনি। রাতের বেলা ও আমাকে নক দিল, আইডি টাইডি সব কিছু ফেরত দিয়ে দিল। এরপরে হচ্ছে ওর আমাকে নিয়ে ওর যত স্মৃতি আছে, জার্নি আছে, অভিমান আছে, পুরোটা ঝুলি নিয়ে বসলো। আমার সাথে তার 2.5 ঘন্টার উপরে কথা হইলো।
এবং সে আমারে বলল, ভাই আমার আইডি মেসেঞ্জারে ঢুকে আপনি কি কি দেখলেন? আসলে ওকে আমি অ্যাড করার পর মেসেঞ্জারে ঢুকে দেখলাম মেসেজের পর মেসেজ, যেগুলো আমি তো আদার টেক্সটে থাকার কারণে আমি কখনো দেখিনি। ধরুন আজকে 17 তারিখের মেসেজ, 18 তারিখে মেসেজ, 19 তারিখে মেসেজ, 20 তারিখে মেসেজ, ঈদের নাটক দেখছি সেটার মেসেজ, কোরবানির ঈদের নাটক দেখছি সেটার মেসেজ, যা আছে প্রত্যেকটা দিনের বা ওর কোনো একটা কর্মকাণ্ডের মেসেজ। জি। এরপর হচ্ছে যে ওর মায়ের দিনলিপি, যে ভাই আজকে আম্মাকে নিয়ে ক্যান্সার হসপিটালে এখানে ও আছি, মায়ের ক্যান্সার। আজকে এটা ছিল, আজকে ওইটা ছিল। বেসিক্যালি ওর মায়ের সাথে ওর ক্যান্সার হসপিটালে ওর অনেকদিন একটা জার্নি ছিল। আচ্ছা। তো ওর মা যখন একদম লাস্ট স্টেজে ছিল, তখন ওদের রুমের মধ্যে তখন ব্যাচেলার পয়েন্ট দেখতো ওরা। আচ্ছা। ওর মা তখন এরকম শুয়ে শুয়ে টিভির মধ্যে দেখতো আর হাসতো, মানে ওর মা দেখতে আর হাসতো। তো ও খেয়াল করতো আমার মা সারাদিন হাসতো না, যখনই ব্যাচেলার পয়েন্ট দেখে কাবিলের কোনো সিকোয়েন্স আসে তখনই আমার মা হাসে। তো ও বলতেছে, ভাই আপনার সাথে তো আমার কুসমিন কালেও কোনো যোগাযোগের কোনো অবস্থান নাই, মানে কোথার থেকে কি যোগাযোগ করব, মানে কোনো সুযোগ নেই। তখন ও আমার সাথে এরকম আদার টেক্সট আমাকে অনেক টেক্সট দিয়ে রাখছে আর কি, যে ওর মার সাথে আমাকে একটু দেখা করাতে চায় এরকম। সে সেটা পারেনি। এই জিদ থেকে আমার আইডি হ্যাক করছে। ও মাই গড। আইডি হ্যাক করেও আমাকে ওইখানে ওইটার সাথেও আমাকে যোগাযোগ করছে আমার সাথে। এবং আমি যখন বললাম যে আচ্ছা ঠিক আছে তাইলে তোমার আম্মুর সাথে আমি দেখা করব, তখন বলছে ভাই আম্মা তো নাই, আম্মা তো মারা গেছে। তখন আমার খারাপ লাগছে যে এত কিছু হয়ে গেল জীবনে, কিছুই টের পাইলাম না, কত কিছু ঘটে গেল আর কি। ওই জিনিসটা আমাকে খুব কষ্ট দিছে। আসলে যে কোনো ঘটনার থেকে জীবন বড়। মায়েরা যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন। তবে এই যে ভক্তরা এত ভালোবাসা ধারণ করেন, নিঃস্বার্থ ভালোবাসা, এটি বোধহয় একজন অভিনেতার জন্য সবচেয়ে বড় পুরস্কার। যার কথা বলতে গিয়ে, সেই মায়ের কথা বলতে গিয়ে আপনার চোখ অশ্রু সজল হয়েছে। না এটা ভাই খুবই মানে আমি তো মনে করি ভাই আমি জীবনে কি করছি এমন, আমি তো কিছুই করিনি আসলে। আমার মতো এরকম একটা সাদামাটা একটা ছেলে একটা কাবিলা চরিত্র করলো, একটা ব্যাচেলার পয়েন্ট করলো, কিছু নাটক করলো, কিছু মানুষজন চিনলো, চেনার পরে যেভাবে ইমোশনটা দেখায়, আমি না মাঝে মাঝে এটাতে খুব অবাক হই। মাঝে মাঝে আমি তাকাই থাকি, যখন খুব ভিড়ের মধ্যে যাই, চোখে একটু সানগ্লাস পরি, আমি প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাকাই, বোঝার চেষ্টা করি এক একজন এক এক ধরনের মানুষ। এবং জান আজ পর্যন্ত আমাকে কেউ কিন্তু কখনো ক্ষতি করেনি, মানে আমার কাছে মনে হয় না আমাকে ক্ষতি করেনি আসলে। আমি কখনো কারো ক্ষতি করার চেষ্টা করিনি, কেউ আমার ক্ষতি করার চেষ্টা করেনি আসলে। মানে আগ বাড়ায় থাকে না অনেক কিছু, হয় নাই আসলে। এই যে আপনি বললেন না আপনি জীবনে কি করেছেন যে মানুষ এত ভালোবাসছেন, এবার আসেন আপনি কি করেছেন সেটি নিয়ে কথা বলতে। আপনার নাম হচ্ছে জিয়াউল হক, যার আরবি অর্থ মানে বাংলা অর্থ যদি আমি দাঁড় করে সত্যের আলো। এবং আপনি সেই ক্লাস 9 থেকে 10 যখনই আপনি পড়তেন আপনার বন্ধুদের জন্য ভার্সিটিতে, যখন আপনি অ্যাশেস ব্যান্ডের জুনায়েদ ইভানের সাথে আপনি কথা বলতেন, ভাই ভাই তার সাথে চলে হিস্টোরি কোথাও কখন কালেক্ট করলেন? আপনাকে আমরা ভালোবাসে জানতে তো হয় ভাই। এগুলো খুবই মানে গোপন কথা আসলে। এটা হচ্ছে কি ব্যক্তিগত কথা, এবং ব্যক্তিগত কথাটি আজকে আপনাকে ছড়িয়ে দিতে হবে যাতে আমরা সবাই অনুপ্রাণিত হতে পারি। তো এই যে আপনি মানুষের পাশে দাঁড়ান, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এটি তখন থেকে শুরু হয়েছিল না? তখন থেকে বলতে কি মানে জীবনের সাথে চলতে চলতে ঘটে গেছে আর কি। আমি যখন ম্যাট্রিক ফেল করি 2009-এ, জি। এই ঘটনাটা আমি বলছি, তারপরে একটা কেন বললাম আজকে প্রাসঙ্গিক ক্রমে, এটার পরের থেকে বলি। তো আমার আম্মা যখন ব্রেন স্ট্রোক করে যখন হসপিটালাইজড, তো আমার বাবা তো খুব সাধারণ একটা চাকরি করতেন ব্র্যাকে। তখন যেটা হয়েছে, আমাদের বাসার কাজের বুয়া কিন্তু আমাদের অনেক বছর সংসার চালাইছে আমাদের, যিনি আমাদের বাসায় কাজ করতেন, জি। জাহাঙ্গীরের মা, আচ্ছা। এখনও নাখালপাড়া রেলগেটে উনি থাকেন। জি। কোহিনুরের মা, আচ্ছা। যাদের দিয়ে আমার ডাকবাক্স ফাউন্ডেশন আমি শুরু করছি। তাই? হ্যাঁ। যাদের দিয়ে মানে করোনার টাইমে তাদের অবস্থা খারাপ হয়ে ও গেছে, আচ্ছা। তাদেরকে সাপোর্ট করছিলাম আমি করোনার টাইমে। তারা গিয়ে উৎসাহ নিয়ে আরো 5 জনকে বলছে, ওই 5 জন আবার আসা শুরু করছে, তারপর ওরা গিয়ে আরো 10 জনকে বলছে, তারা আসা শুরু করছে। এরকম করতে করতে তো আমার মানে তখন ফাউন্ডেশনের ব্যাপ্তি ছড়াইছে, মানে হঠাৎ করে হয়ে গেছে সবকিছু। বাহ। তো ওইটা যেটা হয়েছে ভাই, এই যে জীবনের কিছু মানুষের উপকার আছে না,
তো মনে হয়েছে কি এগুলো তো ছোটবেলা থেকে দেখছি, তো দেখার পর মনে হয়েছে কি কিছু মানুষের কিছু ঋণ আছে আসলে, একটা তাগাদা অনুভব করছি। আমার জীবনে 2014 সালের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হচ্ছে জুনায়েদ ইভান। ইভান ভাই আমার জীবনের প্রথম টার্নিং পয়েন্ট। আচ্ছা, তার আগ পর্যন্ত আমি অ্যাসিস্ট্যান্সি করছি, আমি রুমেল ভাইয়ের সাথে কাজ করতেছি, ঠিকঠাক আছে, মানে আমি মনে করতেছি জীবন মনে হয় এটা। ইভান ভাইয়ের সাথে মিশার পরে আমি বুঝছি জীবন আরও গভীর। সে আমাকে গভীরতা শিখেছে, জীবনে ডেথ শিখেছে। ইভান ভাইয়ের সাথে থেকেই বোধ হয় অবচেতন মনে আমি এই স্থিরতাটা রপ্ত করে ফেলছি। কারণ আমি যখন প্রথম ইভান ভাইয়ের সাথে যখন পরিচয় হয়েছে, তখন আমি ইভান ভাইয়ের সাথে প্রচুর কনসার্টে যেতাম। আচ্ছা, তো কনসার্টে যাওয়ার পর দেখতাম কি ইভান ভাই কনসার্ট করতেছে, মানে উন্মাতাল সমুদ্রের মতো দর্শক, চিৎকার। ইভান ভাই কনসার্টটা শেষ করতো, সমস্ত কিছু শেষ করে সে ফার্ম গেটে তার নানুর বাসায় সে ছাদের মধ্যে আমার সাথে সে রাতেরবেলা আড্ডা দিত। ভোরের বাসে সে চিটাগাং চলে যেত, তার বাসা চিটাগাংয়ে গিয়ে সে তার স্টুডিওতে কিংবা তার লাইব্রেরিতে তার পড়াশোনা এটা নিয়ে এসে আসে। তো আমার কাছে মনে হইতো, তখন কিন্তু আমি কিছুই না, আমার কাছে মনে হইতো আল্লাহ এই মানুষের এত মানুষ ক্রেজি তার প্রতি, সেই রকম মানে তার কোনো মানে কীভাবে সেগুলো ফালায় এসে আবার খুব নর্মালভাবে রাতের বেলায় তার নানুর বাড়ির ছাদে এসে আমার সাথে বসে আড্ডা দিতেছে। অথচ তেজগাঁ কলেজের সামনে তখন পর্যন্ত অনেক ছেলেপেলের গ্যাদারিং থাকে। ইভান ভাইয়ের সাথে থেকে আমি অবচেতন মনে এই জিনিসটা হয়তো বা তখন অবচেতন মনে আমার শরীরের সাথে ব্যাপারটা রপ্ত হয়ে গেছে, কারণ আমি তার স্থিরতা দেখছি জীবনে। এরকম একজন ছায়া থাকলে আসলে জীবনে আর কি লাগে, এবং সেটি আপনি পেয়েছিলেন, এবং যার কারণে আপনি এখন দিকে দিকে আপনি আলো ছড়াচ্ছেন। আপনার ডাকবাক্স ফাউন্ডেশন, প্রযত্নে বাংলাদেশ, এবং সেটি নিয়ে আপনি সেই অর্থে কখনো আপনি প্রচার করেন না, কিন্তু আজকে আমি আপনার হয়ে প্রচার করতে চাই, কারণ আপনি এত ভালো ভালো কাজ করছেন যে আপনাদের ডাকবাক্স ফাউন্ডেশনেই লেখা আছে, যখন রাস্তায় কেউ সাহায্যের জন্য হাত বাড়ায়, যখন কোনো শিশু পড়তে চায় কিন্তু বই নেই, যখন একজন বৃদ্ধা ওষুধ না পেয়ে কষ্টে বেঁচে থাকেন, সেসব গল্প আমরা দেখি, শুনি আর চেষ্টা করি বদলে দিতে। ডাকবাক্স ফাউন্ডেশন বিশ্বাস করে ছোট একটি পদক্ষেপ ও বড় ধরনের পরিবর্তনের শুরু হতে পারে। আপনার সামান্য অংশগ্রহণ কারো জীবন ফেরাতে পারে হাসি, কারো চোখে জ্বালাতে পারে নতুন স্বপ্নের আলো। একসাথে চললে তবেই না বদলে যাবে আগামীকাল। কি সুন্দর কথা। হ্যাঁ, মানে আমার কাছে এটা ফিল হয়েছে, কারণ ফাউন্ডেশন যেভাবে আমরা ফাউন্ডেশন মনে করি যে আজকে আপনার কাছ থেকে আমি 10 টাকা নিয়ে বন্যার্থদের দান করব, এটা হয়তো বা ফাউন্ডেশনের একটা প্রসেসের মধ্যে মানুষ হয়তো বা মনে করে জি। অনেকে, জি, বাট আমি এটা মনে করি না। ফাউন্ডেশন কখনো এইভাবে চলতে পারে না। ফাউন্ডেশন মিনস হচ্ছে ফাউন্ডেশন। আপনার মানুষকে জামা কাপড় দিয়া, খাবার দিয়া, টাকা দিয়ে আপনি কখনো মানুষের উপকার করতে পারবেন না। আপনার মানুষকে কর্মসংস্থান তৈরি করে দিতে হবে, কাজে Right. যোগান করে দিতে হবে। আমি আজ পর্যন্ত যাদের সাথে কাজ করছি, করোনার টাইমে ওই যে বললাম জাহাঙ্গীরের মা কিংবা কোহিনুরের মা, এই মানুষগুলোর প্রতি আমি এত কৃতজ্ঞ, কারণ ছোটোবেলা তারা আমাদের সংসার চালাইছে ভাই 4-5 বছর। তারা যখন বিপদে পড়ছে আমি তখন তাদেরকে সাপোর্ট করছি, তারা খুশি আরও 10 জনকে বলছে, তখনও কিন্তু ফাউন্ডেশন হয় নাই আমার। জি। তো করতে 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 একটা সময় দেখলাম করোনার টাইমে 2-3 মাস পর আমার বাসার নিচে 100 জন মানুষ, 150 জন মানুষের ভিড় হয়ে গেছে। তো আমার আম্মা একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে উঠছে ভোরের দিকে, তখন তো করোনার টাইমে আমরা একটু লেট করে ঘুমাইতাম। জি। তো আমি ফ্রিজের থেকে একটু খাবার দাবার আনতে গেছি, দেখি আম্মা তখন তাহাজ্জুদের নামাজ পড়ে উঠছে। তখন আমি আম্মারে বললাম, আম্মা ওই যে তুমি তখন বলছিলা ওদেরকে দিতে, আমি তো চেষ্টা করছি টানা 2-3 মাস দেওয়ার, এখন ওরা গিয়া যেভাবে ছড়াইছে মানুষটা এত হয়ে গেছে আম্মা, আমি এখন কী করবো আম্মা, করোনার টাইম এমন কাজকর্ম কম। তো আমার আম্মা তো নোয়াখালী মুরবি মানুষ, তো কয় তুই দিবি না, দানে আনে, এত ভাবিচ্ছা তুই করতে থাক। আমার নামাজের বিছানা জানামাজ রাখতে রাখতে আমার এই কথাটা বলে আম্মা রুমে গেছে গা। বিশ্বাস করুন ভাই, করোনাটা শেষ হলো না, শেষ হওয়ার সাথে সাথে আমি নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলাম, ও, প্রথম নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যেটা মা বললেন, দিলেই আসে। দানে আনে। জি। তানভীর ভাই ডেকে আমাকে প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলো। বাহ, পরের বছর আবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলাম নগদের, পরপর 3 বছর হলাম। বাহ। তো আল্লাপাক মিলাই দিল তো কই থেকে,
আমি আবার এগুলোতে বিশ্বাস করি ভাই। অবশ্যই আমি ময় মুরব্বির দোয়া বিশ্বাস করি ভাই। যে যাই বলুক আমারে, যত কিছুই বলুক ভাই, আমি এত কিছু মানি না। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। আমি ময় মুরব্বির দোয়া বিশ্বাস করি। সেটা আপনার সম্পর্কে যারা বলে সবাই বলে যে পলাশ খুব বিনয়ী এবং সবাইকে খুব সম্মান করে। এবং ডাকবাক্স ফাউন্ডেশন শুরু হয়েছিল যখন, তখন আপনার সাথে শুভ, হাসান, শাকিল তারা হ্যাঁ, ছিল। ওরা এখনো আছে। আচ্ছা, আজকের দিন পর্যন্ত ওরা আছে। আমার এলাকার রিয়াদ, শুভ, হাসান, শাকিল, রাজ, তানু আপু, প্রত্যেকে, রাসেল, সবাই আছে, নাজমুল, এখন পর্যন্ত ওরা আছে। তখন হলো কি ভাই, ভিড় জমতে জমতে এখন এমন হয়ে গেছে আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে। তখন মনে হলো কি আচ্ছা, তখন ওরা তখন আসলো, হাসান, শাকিল টাকিল, ওরা ওদেরকে বললাম তোরা আজকে পশ্চিম নাখালপাড়াটা কাবার দে, আমরা পূর্ব নাখালপাড়া কাবার দিব। শাকিল তখন গাজীপুর চলে গেল, শাকিল তখন গাজীপুরটা দেখতো। তো বিভিন্ন এলাকায় তখন আমাদের মানে আমাদের ছড়াই গেল, তখনও আমাদের কোনো নাম নেই। তখন তো আপনারা ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, নোয়াখালী এরকম আস্তে আস্তে ছড়িয়ে গেছেন। তখন পর্যন্ত আমাদের কোনো নাম নেই। তখন একদিন ওরাই আমার বললো, ভাই আমাদের একটা পরিচয় দরকার না, কি নাম দেয়া যায়? তা আমি হঠাৎ করে একদিন একটা নাম মাথায় আসলো। আমি ফোন দিছি ইভান ভাইরে, ভাইয়া আমার না এরকম একটা নাম মাথায় আসছে, নামটা কেমন? ডাকবাক্স। জোস জোস পলাশ, ইভান ভাই যেমন বলে আর কি। তা আমি বললাম ঠিক আছে তাহলে এটাই দিব। মনে হয়েছে কি কেন দিলাম, এখানেও ময় মুরব্বীরা, ধর আমি যখন নাখালপাড়াতে যাইতেছি, একজন মুরব্বী আসি ধরেন বলতেছে, তুমি বলে শুনছি বলে মাইনছেরে বলে দাও, তোর না নাই গাড়ি অবস্থা, এত ঠ্যাং ভাঙি গেছে, এত ঔষধ কিনা লাগবে, এটা কিনা লাগবে। আবার আরেকজনের সাথে দেখা হইলো, সে আর ধরেন তার নিজের জীবনের গল্প বলতেছে। মানে এরকম না যে ফাউন্ডেশনের মাধ্যমে সে সাহায্য নেবে, এটা না। তো আমার কাছে মনে হচ্ছিল ডাকবাক্সের মতো জমা দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছিল আমি একটা ডাক বাক্সে সবাই মনে চিঠি লিখতেছে, চিঠি লিখে ডাক বাক্সে ফালাইতেছে, এরকম মনে হচ্ছে। চিঠিতে যেরকম আমরা অনেক কথা লিখতাম না, এরকম। তখন মনে হলো যে নামটা দিয়ে ডাক বাক্স, এভাবেই দিছি। এবং 2020 শেষের দিকে বোধহয় এটা শুরু হয়েছিল। এবং আস্তে আস্তে আমি দেখেছি যে সেটা শুধু করোনাতে যারা অসচ্ছল ছিল তাদের জন্য আপনারা দাঁড়াননি, বন্যার সময় আপনারা পাশে দাঁড়িয়েছেন। আমি রোজাতে দেখি ইফতারির সময় আপনি অনেক মাদ্রাসা, মসজিদে এরকম আপনি ইফতার বিতরণ করছেন। আমি দেখছি কোরবানির সময় গরু কিনে দিচ্ছেন কিংবা মাংস বিতরণ করছেন। এছাড়া আর কি কি কার্যক্রম রয়েছে আপনার? মানে আমরা ইফতারের সময় যেটা করতাম কি, ইফতারের সময় আমরা কিন্তু এই যে ছোলা পেঁয়াজ প্যাকেট করে ইফতার দেয়, আমরা এই প্রসেসও করিনি, আমরা নিজেরা রান্না করছি একদম রাত ভরে। যে রিয়া শাকিল ওরাই ডাক বাক্স, আসলে ওরাই কেনাকাটা করছে। রিয়া সারা রাত বাজার করে, শুভ, রাজ, হাসান, রাসেল সবাই মিলে, শাকিল সবাই মিলে রান্না বান্না চলতেছে, গরম গরম প্যাকেট করতেছি, মাদ্রাসায় দিয়ে আসতেছি। এবং খুব গরম গরম খাবার খাচ্ছে একদম, আমি দেখছিলাম ছবি। আজকে আমার ডাক বাক্স এখানে আসার পিছনে এই মানুষগুলোর তো অবদান আছেই, আরেকজন গুরুত্বপূর্ণ মানুষের অবদান আছে, তিনি হচ্ছেন আকবর হায়দার মুন্না। মানে ডাকবাক্স আজকে এখানে আসার পিছনে মুন্না ভাইয়ের অবদান অনস্বীকার্য। একমাত্র এই মানুষটাই আমাকে সবসময় সাপোর্ট দিয়ে গেছে ডাকবাক্স ফাউন্ডেশনের জন্য, সব সময়। মানে আমি তো আসলে কখনো ফাউন্ডেশন পারপাসে কারো কাছে সে অর্থে কোনো কিছু চাই না যে আমার ফাউন্ডেশন আছে আমাকে টাকা দেন, এটা না। আমি করি কি, আমার কথা হচ্ছে আমি একটা জিনিস সেট করতে চাই। যেমন এখন যেমন ব্রেস্ট ফিডিং সেন্টার করতেছি, তা আমার কথা হচ্ছে কি, আমার বাবা আমারটা শিখেছে যে গিভ বিফোর ইউ টেক, আগে দাও পরে নাও। তো আমার ব্রেস্ট ফিডিং সেন্টারটা আমি আগে বানায় ফেলছি, এখন এটা মেনটেনেন্সটা কীভাবে চালাবো, পরেরটা কীভাবে বানাবো আমি আসলে জানি না ভাই। আমি এখনও আপনার সাথে কথা বলতেছি, আমি জানি না কালকে আমার ব্রেস্ট ফিডিং সেন্টারটা রেডি হয়ে গেলে, দুইটা মানুষ এখানে জব করলে তাদের বেতনটা আমি কোথা থেকে দিব, ওইটা আল্লাহ পাকে আমার ম্যানেজ করে দিবে আমি জানি। কিন্তু এই যে আমি শুরু করলাম, বানায় ফেললাম, এই বানানোটার ওই আপনার সাহসটা লাগবে ভাই। এখন আমার এটা বানাইতে যে টাকাটা লাগছে, আমি চিন্তা করে দেখলাম এই টাকাটা আমি 2টা ইভেন্ট করলেই পারি, আমি বানাই ফেলছি। এটার জন্য ভাই মানুষের দিকে তাকায় থাকতে হবে কেন? আমার কাছে আল্লাহ পাক দিছে তো আমারে, তো যদ্দূর দিছে আমি তদ্দূর দিয়ে বানাই ফেলি না। আমি যত ইভেন্ট করি, ওপেনিং করি বা যেটাই করি, ওই টাকাটা চলে যায় আমার ফাউন্ডেশনে। তো আমার জন্য ইজি ব্যাপারটা। আপনার ফাউন্ডেশন মানে মানুষের কাছে চাইতে হবে কেন? কিছুক্ষণ আগে বলছিলেন আকবর হায়দার মুন্না ভাই, তার বাসাতে কিন্তু আপনার সাথে আমার দেখা হয়েছিল। তখন আমি ভেবেছিলাম যে আপনার সাথে আমার কথা বলতে হবে, কারণ আপনার এই ভালো বিষয়গুলো সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এবং আপনার গুরু, যাকে আপনি গুরু মানেন, কাজল আরিফিন আমি, তার কাছ থেকে শুনেছি যে তিনি আপনার কাছ থেকে অনেক কিছু শেখেন। এবং আপনার প্রাইম টাইম চলছে, এবং প্রাইম টাইমে আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন, অনেকভাবে টাকা উপার্জন করতে পারেন এবং মিডিয়া সেক্টর থেকে, কিন্তু আপনি সবটুকু সময় আপনি ফাউন্ডেশনকে দিয়ে থাকেন। এটা অনেক ভালো একটি উদ্যোগ এবং ভালো একটি ভাবনা।
আমি আসলে ভাই কাজটা এমনভাবে করতে চাই, আমি আসলে থাকে না যে অনেক কাজ করব এবার ঈদে 20টা নাটক করে ফেলবো, আমি আসলে এটা চাই না। আমাকে তো সে 2 থেকে 3টা করবো, কিন্তু ওই 3টা হইতে হবে 3 রকম এবং 3টা মানুষের মনে মননে থাকতে হবে। রাইট, যেমন এবার রোজার ঈদে আমি একটা কাজ 4টা করছি। ছিল। হ্যাঁ, রোজার ঈদে বোধহয় 4টা কাজ। 3টা কাজ আসছে, একটা মিস্টার বাদল, একটা আইরা, আর একটা হচ্ছে লাভ সিটার। দেখেন মিস্টার বাদলের যে ডিরেক্টর আশরাফুজ্জামান ভাই খুবই সাদামাটা একজন মানুষ, ডিরেক্টর হিসেবে মানুষজন তাকে চেনেও না। লাভবাজে শুটিং করতে গেছিলাম 2023 সালে, তখন তার সাথে আমার ফোনে কথা হয় প্রথম। আচ্ছা, 2024 সালের ডিসেম্বরে, 2025 ডিসেম্বরে আইসা আমরা এই বাদলে শুটিং করছি। তার আগ পর্যন্ত তার সাথে আমি একটা জার্নি দিছি, অফিসে আসছে, আড্ডা দিছি, তার সম্পর্কে জানার চেষ্টা করছি মানুষটা কেমন, জানে অনেক কিছু, জ্ঞানী মানুষ। আড্ডা দিয়ে মজা পাইছি, স্ক্রিপ্টটা দিছে, স্ক্রিপ্টটা নিয়ে আলোচনা করছি, গল্প করছি, করতে 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 একটা জায়গায় আসছে, তারপরে গিয়ে শুটিং করছি। আজকে এই শুটিংটা করার পর যখন তাকে প্রডিউসার ফোন দিয়ে যখন বলছে যে ভাই খুব ভালো লাগছে, পলাশ কিনা আরেকটা প্ল্যান করেন, সে যখন আমাকে উৎসাহ নিয়ে বলছে, আমার কাছে তো ভাই এটাই আনন্দ। মানে আমার কথা হচ্ছে যে কাজ আমি করতে যাব, ওই কাজের পিছনে আমি শুটিংয়ে যাওয়ার আগে আমি সব যাতে জানি। ইনফ্যাক্ট আমার এই সিকোয়েন্সের পরে কোন ট্রানজেকশন দিয়ে আমি পরের সিকোয়েন্সে ঢুকবো, এইটা আমার মাথায় থাকে। আমি ডিরেক্টরের সাথে প্রচুর সময় দিই, প্রচুর। এই যে আজকে যেমন সকালবেলায় শ্যুট শেষ হলো আমাদের ইমন ভাইয়ের একটা প্রজেক্ট, আমাদের ভ্যানিশিং ম্যান রিটার্নস। জি, ওয়াও। তো এই ইমন ভাইয়ের সাথে প্রজেক্টটা করতে গিয়েও কিন্তু আমার অনেক দিন আড্ডা হয়েছে, তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে, কাটাকাটি হয়েছে, ছেঁড়া হয়েছে, অনেক কিছু হয়েছে। তারপরে কি একটা প্রোডাকশন করছি ভাই, এবং এটা মিউজিক কে করবে আমি জানি, এটার এডিটটা কে করবে আমি জানি, এটা শুটিংটা কিভাবে হবে, কোন সিকোয়েন্সটা আমরা কখন কোথায় কিভাবে করব, আমি সব কিছু জানি। মানে আমি আপনি এরকম না ফুললি যে ভাই, ইনভলভ থাকেন। আমি এরকম না ডিরেক্টর আমার ফোন দিল, ভাই আগামী মাসে 17, 18, 19 3 দিন শ্যুট করব, আমি ডেট দিয়ে দিলাম। তারপর 16 তারিখ থেকে হঠাৎ করে মনে হলো কালকে তো আমার শুটিং আছে, 17, 18, 19 শুটিং করে আমি খাম নিয়ে চলে আসলাম। ওই প্রসেসই আমি নাই আসলে, এটা আমি বিশ্বাসও করি না, আমি নাইও। আমার প্রসেসের সাথে কেউ যদি ফিল গুডভাবে যদি কাজ করতে চায়, ওয়েলকাম, কাজ হবে। বাহ। তো আপনি যেটা বলছিলেন ব্রেস্ট ফিডিং সাপোর্ট সেন্টার, সেটি আপনি করছেন এবং নাম রেখেছেন যতন, এবং খুব ভালো একটি উদ্যোগ। কারণ আমরা দেখি অনেক সময় মায়েরা খুব বিপদে পড়েন সন্তানদের ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে। দেশের বাইরে কিন্তু এই সিস্টেমগুলো নেই। আপনি কি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই এই কাজটি করছেন? একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আমার ছেলে যখন 1 বছর হয়েছে তখন আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছিলাম লন্ডনে। আচ্ছা, তা আমরা তখন স্কটল্যান্ডে গেছিলাম। স্কটল্যান্ডের পার্কের মধ্যে তখন আমার ছেলে ব্রেস্ট ফিডিং করবে, তো আমরা সুন্দর একটা বুথ পেয়ে গেছি, করে ফেলছি। এই সেম ক্যারেক্টারগুলো আমরা দেশে যখন আমরা ঢাকার বেড়ে যাব টার্মিনালের মধ্যে, আমি কিন্তু সুযোগটা পাইনি একদম না। তখন আমি একটা মানুষের প্রতি কৃতজ্ঞ, খালিদ ভাই। তখন সেও একদিন তার একটা এক্সপিরিয়েন্স বলতে গিয়ে ব্রেস্ট ফিডিংয়ের কথা বলতেছিল, সেন্টারের কথা। তখন সে ভাই এটা তো খুবই ভালো লাগার একটা ব্যাপার ভাই, আমারও সেম জিনিসটা আমার মনে হচ্ছিল, চলেন কিছু একটা করি। পরে আমরা একসাথে পুরো জিনিসটা সাজাইছি। সাজানোর পরে আমি কানাডাতে একটা শো করতে গেছিলাম, তখন চট্টগ্রামে মেয়র মহোদয়ের সাথে আমার এখানে পরিচয় হয়েছে। তার আগ পর্যন্ত আমি কিন্তু তাকে চিনতাম না, সেও এখানে প্রোগ্রামটা দেখতে গেছিল। তো তার সাথে চা খাইতে খাইতে আমি বলতেছিলাম যে আমার না এরকম একটা প্ল্যান আছে, যদি আপনারা যদি একটু সাপোর্ট টাপোর্ট দেন তাহলে কিন্তু করা যায়, কারণ সিটি কর্পোরেশনের আন্ডারে তো অনেক জায়গা থাকে। তখন বলছে ভাই আপনি কী করতে চান বলেন। তখন আমি বললাম যে এরকম এরকম। আর উনি বলতেছে যে খুব সম্মানিত একটা কাজ, কাজটা করব। তারপর আমি চিটাং গেলাম, যাওয়ার পরে প্রসেসিং হইলো, হওয়ার পরে তারা আমাদেরকে ল্যান্ড দিল, তারপর সেই ল্যান্ডে আমরা শুরু করে দিলাম। এবং এখন যেটা দেখছি যে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকার পাশে একটা হচ্ছে, পাশাপাশি পতেঙ্গা, আগ্রাবাদ, কেন্দ্রীয় কারাগার, রেল স্টেশন, এগুলো তো নাকি হবে? হ্যাঁ, ওয়াও। কীভাবে হবে জানি না, একটা শুরু করে দিছি। হয়তো এটা দেখার পর কারো যদি মনে হয় যে পলাশের কাজটার সাথে আমি থাকি, করবো, আমার একার পক্ষে তো পসিবল হবে না। আচ্ছা, অংশগ্রহণের সুযোগ আছে এখন সুযোগ আছে, কারণ কেন বললাম আমি যে ছোট ছোটভাবে আমি আগে কাজ শুরু করছি। এখন যখন বড় উদ্যোগ নিতে গেছি তখন তো আমি একা পারবো না, তখন সবাই মিলে আমরা একসাথে ডাইভ দিব এটাতে। এখন সেই ডাইভটা দেওয়ার সময় আসছে। কিন্তু ওইটার কথা যখন আমি আপনাকে বলছি, একজনের বাসায় 1 মাসের বাজার করে দিতে গেলে তো এটা তো আমি পারতেছি ভাই, রাইট? এটা আমি আরেকজনের কাছ থেকে আমি কেন চাবো? এক্স্যাক্টলি। তখন আরো বিগার স্কেলে কেন পারছিলাম, কারণ মুন্না ভাই তখন আমাকে অনেক সাপোর্ট দিছে। অদ্ভুত একটা মানুষ, মানে হঠাৎ করে বলতেছে যে এটা তোমার ফাউন্ডেশনের জন্য রাখো।
তখন মনে হলো যে আচ্ছা এই বাসেন তো লিস্ট আছে আমাদের 200 জনের, জি আমরা দেখা গেছে আরো 100 জন বাড়াই ফেলতাম, মুন্না ভাইরুটার কারণে আরো 100 জন বাড়াই ফেলতাম। আসলে আমার জীবনে অনেক কিছু গুরুত্বপূর্ণ মানুষ আছে ভাই, বুঝছেন, এই মানুষগুলোর জন্য কিন্তু আমি আজকে এখানে। আমি এই কথার প্রসঙ্গে আজকে ইভান ভাই আসলো, মুন্না ভাই আসলো, অমি ভাই তো অনেক বড় চ্যাপ্টার আমার লাইফে। আরো 1-2 জন মানুষ আছে, বুঝছেন, মানে এদের কারণেই এখানে। আসলে যে আলো তাকে সবাই আরো জ্বালাতে চায়, তার আলোটা আসলে নিতে চায়, এবং আপনারা সবাই ইতিবাচক মানুষ বলেই আসলে প্রকৃতি কিন্তু খুঁজে বের করা যায়। কারণ আপনি লন্ডনে গেলেন, সেখানে তো মেয়রের থাকার কথা ছিল না। এটা হয়তো যে মা যেটা বলেছেন যে দানে আনে আনে, তো আপনি মানুষের কথা ভেবেছেন, তাই আল্লাহই হয়তো সব জায়গায় ভালো মানুষটা আপনার পাশে ভিড়িয়েছেন। তো আসলে সেটা সত্যি যে একটি শহর আসলে তখনই আধুনিক হতে পারে যখন আমরা মায়াদের কথা ভাববো, সন্তানদের কথা ভাববো, এবং তাদেরকে যদি আমরা ভালো রাখতে পারি তাহলেই না আমরা আধুনিক হব, নইলে আমরা কিসের এত আধুনিক হলাম। একদম। তো আমি ফাউন্ডেশন থেকে সবসময় ফিল করি যে মা এবং শিশুদের নিয়ে আমি কাজ করতে চাই, যেহেতু আমি 2 সন্তানের বাবা। So আমার কাছে মনে হয়েছে যে আমি শিশুদের নিয়ে কাজ করাটা আমার জন্য খুব মজা লাগে। আমি শিশুদের নিয়ে অনেক অ্যানিমেশন বানানোর ট্রাই করতেছি। তাই? হ্যাঁ, খুব সুন্দর স্ক্রিপ্ট লিখতেছি, ওয়াও, ভালো লাগতেছে। এই ব্যাপারে আমাকে খুব সাপোর্ট দিচ্ছেন আসিফ ভাই, যিনি কাকতাল ব্যান্ডের ভোকাল। ওকে, উনি খুবই জোস একজন মানুষ, খুবই জোস। ইনফ্যাক্ট আমার ব্রেস্ট ফিডিং সেন্টারের যে ডিজাইনটা দেখছেন, এটা কিন্তু আসিফ ভাইয়ের করা, বাহ, কাকতাল ব্যান্ডের যিনি ভোকাল, ওনার করা। এবং আসিফ ভাই খুবই নিপার্ট সাধারণ মানুষ, খুবই শান্ত মানুষ। আমার জীবনে কেমন ঘুরে ফিরে জানি শান্ত মানুষগুলোর সাথেই পরিচয় হয়, বুঝছেন। তো অবশ্যই। অশান্ত অস্থির কারোর সাথে আমার জমে না, হয়ও না আসলে, নিজেরই নিয়ে আসি ভাই, বুঝছেন। এবার একটু আপনাকে পেছন ফিরে নিয়ে যায়, একদম জন্ম ছোটবেলা নোয়াখালীতে আপনার জন্ম, সেটা পুরো জাতি জানে। হ্যাঁ, তবে সোনাইমুড়ি উপজেলা পূর্ব কালিকাপুর গ্রামে বোধহয় আপনার নানা বাড়িতেই কি জন্ম হয়েছিল? হ্যাঁ, আচ্ছা, গোসকামতায়। বাহ। তা আপনার নানাকে এখনো কিন্তু সেইখানকার মানুষরা মনে রেখেছে। আমি তাদের সাথে যখন কথা বলেছি আমি দেখলাম যে নানা এখনো হিরো তাদের কাছে। হ্যাঁ, একটু একদম। শুনি। মানে নানা থাকে না বজরা স্কুলের, তখন উনি সভাপতি ছিলেন। তারপরে থাকে না মানুষের, নানা একটা অদ্ভুত ক্যারেক্টার আমার কাছে, নানা এবং দাদা দুইজনই। এবং আমি এখনো নানার বাড়িতে গেলে নানার গল্প শুনতে চাই সবার কাছে। এখনো সবাই বলতে বলতে কায়দা দেয়, আরে তোর নানা কত কিছু করছে আঙ্গুলাই, এরকম আর কি। তা আমার তো জন্ম নোয়াখালী ছিল, আমার বেরোটা পুরোটা কিন্তু ঢাকায়, ঢাকায় নাকালপাড়া। নাখালপাড়াতেই, একদম ছোটবেলা থেকে আজকে দিন পর্যন্ত নাখালপাড়ায়। বাহ। আমার কাছে মনে হচ্ছে নাখালপাড়া যদি আমি না বড় হইতাম, আমার হয়তো ফিল্ম মেকার হওয়া হইতো না। কারণ আমি হয়তো বা সরব ভাইকে শুটিং করতে দেখতাম না, সরব ভাইকে শুটিং করতে না দেখলে শুটিং কিভাবে হয় সেটাও জানতাম না। ডিভিডি কিনতে গিয়ে তখন মুরিট্টির নামে একটা নাটক কিনতে গিয়ে তখন ইফতেখার আহমেদ ফাহমিকে তাকেও চিনতাম না। ইফতেখার আহমেদ ফাহমিকে তার নাটক দেখে আমার কাছে মনে হয়েছে যে সব বাদ, জীবনে ডিরেক্টর হইতে হবে আমারে, তাকে দেখে আমার মনে হয়েছে। বাহ। এবং আমি ফাহমি ভাইকে যে কি পরিমাণ ফোন দিছি আমার লাইফে, মানে একদিন পর পর ফোন দিতাম ফাহমি ভাইরে, একদিন পর পর, এবং তার নাম্বার আজকের দিন পর্যন্ত আমার মুখস্থ, সে একই নাম্বার আছে? একই নাম্বার। বাহ। আজকে মানে একদিন পর পর তাকে আমি ফোন দিতাম। কিছুদিন আগে আপনার তার সাথে দেখা হলো না, এবং আপনি এত সুন্দর করে তার সম্পর্কে লিখছিলেন, মানে কতটা শ্রদ্ধা ভালোবাসা থাকতে পারে একজনের জন্য। ওনাকে আমি প্রচণ্ড রেসপেক্ট করি, এবং ওনার কাজ দেখে আমার মনে হয়েছে যে আমি ফিল্ম মেকার হবো। ওনার একটা নাটক ছিল তখন সিনেমা, নাটকের নামই ছিল সিনেমা। ওইখানে মিঠু আবার যে অ্যাক্টিং দেখছিলাম ভাই, পার্থ বড়ুয়া ভাইয়ের যে অ্যাক্টিং, অদ্ভুত। ফাহমি ভাইয়ের প্রচুর নাটকের সাথে আমি কানেক্ট করতাম। একটু বাবাকে নিয়ে কথা বলি। শ্রদ্ধা মুজিবুল হক, আপনি বলছিলেন ব্র্যাকে ছিলেন, তিনি প্রকৌশলী ছিলেন। হ্যাঁ, ইঞ্জিনিয়ার ছিলেন। তো তিনি তো একসময় থাকে না যে বাবা মারা সবসময় যখন একটু দেখে যে ছেলে মিডিয়াতে আছে একটু টেনশন তো করবে, কিন্তু তিনি যখন আপনার সাথে 2024 ওমরায় গিয়েছিল তখন একটা ভিন্ন চিত্র দেখতে পেয়েছিল, যে সেখানেও আপনি কতটা জনপ্রিয়। তখন কি বলেছিলেন তিনি? কেঁদে দিছিলেন, আব্বা আম্মা দুইজনে। আমি তো দুইজনকে নিয়ে গেছিলাম ওমরায়। তো যাওয়ার পরে তারা যখন দেখছে যে সৌদি আরবের মতো জায়গায়, কারণ তারা তো ঢাকা শহরে আমার সাথে সবখানে তো যাওয়ার সুযোগ হয়ে ওঠে না তাদের, মানে হয়তো একটু বোনের বাসায় গেলাম বা একটু কোথাও গেলাম, এই তো এটুক পর্যন্তই তো। বাট রাস্তাঘাটে তো আর তারা যখন শুটিং করতেছে তখন তো তারা আমার সাথে জি নেই। জি জি। তো সৌদি আরবে যেটা হয়েছে, এত মানুষ আসছে বাঙালি যারা, তো সবাইকে দেখে দুজনেই মানে কেঁদে দিচ্ছে জায়গাটার মধ্যে, যে ভাবে নাই আসলে যে ছেলেটা এত মানুষের কাছে পরিচিত হয়ে উঠলো কবে। ও তো দেখলাম যে বাসায় আসে, ঘুমায়,
সকালবেলা উঠেও শুটিংয়ে যায়, ও তো এইটা করে। বাট এত কিছু কখন করলো, মানে তাদের ফিলটা হচ্ছে এরকম আর কি। দুইজনই প্রচণ্ড টেনশন করছে, মানে আমার কাছে মনে হচ্ছে আমার মানে দুইজনকে আমার আসলে কি বলবো আসলে আব্বা আম্মার কথা, মানে এত এত চিন্তা করছে আমার নিয়ে জীবনে তারা, বুঝছেন। মানে আমার বোনও তাদেরকে এত কষ্ট দেয়নি, মানে কষ্ট দেয় বলতে কি আমার সব কিছু নিয়ে তাদের অনেক টেনশন ছিল আর কি। স্কুল, কলেজ, ভার্সিটি কোথাও চান্স না পাওয়া পর তিতুমিরে চান্স পাইলাম, তিতুমিরও যাচ্ছি না, ক্লাসেও যাইতেছি না, পরীক্ষার টাইমে খালি পরীক্ষা দিতেছি। আব্বা খোঁজ নিতে গিয়ে দেখলো যে আপনার ছেলে তো 1 বছর ধরে ভার্সিটিতেই আসেনি। তখন আব্বা বললো যে তুমি তাহলে কই ছিলা তাহলে 1 বছর? আমি কি আব্বা, আমি তো শহরের বাসাতে অ্যাসিস্ট করি, তো এখন ভার্সিটিতে গেলেও তারা মনের সাথে অ্যাসিস্ট করতে পারবো না। ওরে বাবারে বাবা, আব্বা যে রাগটা করলো আমার সাথে। আব্বার কথা হচ্ছে যে এটা কি, মানে বাবা মা চিন্তা করে কি একটা সেফ জায়গায় খুব থাকবে, স্বাভাবিক। তারা তো এটাকে আসলে মানে মনে করে যাচ্ছে এটা তো আপনার তো পরিবারে কিভাবে কেউ যায়? তো মিডিয়াতে ছিল না এর আগে। কেউ না, এখনো নাই, আমি ছাড়া কেউ নাই, আমার হোল ফ্যামিলির মধ্যে আমি ছাড়া কেউ নেই। তো চিন্তা তো করবে। হ্যাঁ। তবে হজে যখন এত মানুষের ঢল দেখেছিলেন, তারপরে আপনাকে বলেছিলেন একটি কথা যে তুমি যে পেশায় থাকো সৎ থাকতে হবে, সৎ থাকলে এরকম পুরস্কার আসবে। একদম, এটা আমার আব্বা এখনো বলে। বাহ। তার কথা হচ্ছে অনেস্টি নিয়ে করতে হবে যে কোনো কাজ। এই জন্য আমি আপনার বললাম না, আমি যে কাজ করি, যে ফিকশনটাই করি, আমি কিন্তু জানি যে এটা কি হচ্ছে কি হবে, যে এই গল্পটা আমি বিশ্বাস করে নিছি। গল্পটা যদি সামহাও মানুষের কাছে ভালো নাও লাগে, তারপর আমি ফিল করি কি এটা তো আমি বিশ্বাস করছি, তো জি। তাহলে আমার কাছে এটা ঠিক আছে। এটি কিন্তু সবচেয়ে বড় কথা যে আমি একজন দর্শক হিসেবে সবার আগে দেখবো আমার ইনস্টিংক্ট কি বলে। আমার ইনস্টিংক্ট যদি সৎ হয়, পাবলিক তো দেখবে, দর্শক তো দেখবেই আসলে। তো এটা আপনাকে সবসময় বাবা একটু কঠোর হলো, মা কিন্তু আপনাকে সবসময় ঢাল হিসেবে আপনার সামনে দাঁড়াতো। শ্রদ্ধেয় ফাতেমা আক্তার কাজল, তার নাম ফাতেমা আক্তার কাজল। Right. তো তিনি সবসময় আমি শুনেছি যে বাবার সাথে মিথ্যা কথা বলে টাকা জোগাড় করতেন এবং আপনার বালিশের নিচে নাকি রেখে দিতেন। হ্যাঁ, আমি তখন সৌরভের সাথে যখন অ্যাসিস্ট করতাম, তখন সৌরভের হাউসটা ছিল বাড়িধারা ডিএইচএসে, জি। ওই হাউসের নাম ছিল কোহিনুর। তো আমাদের যখন অ্যাসিস্ট্যান্সি করতাম এডিদেরকে তখন এখানে থাকতে হইতো আর কি। আচ্ছা। তা আমি তো তখন নাখালপাড়া আসতাম 2 সপ্তাহে একদিন। তা আব্বা তো তখন কথা বলতো না একদমই। তা আমি নাখালপাড়া বাসাটা লুকায় আসতাম, আম্মার সাথে দেখা করতাম। জি। আম্মা এরকম বাটিতে করে আমার খাবার দিত, আমি খাবারটা নিয়ে আবার চলে যেতাম, আসতাম। আমার বোন ছিল, আমার বড় বোন, বড় বোন। আপুর সাথে দেখা করতাম, দেখা সাক্ষাৎ করে আবার চলে যেতাম, এরকম আর কি। আম্মা খুব সাপোর্ট দিছে আমাকে। আম্মা সাপোর্ট দিছে ইন সেন্স, আম্মার কথা হচ্ছে যে যেটাই করো, আমি তো জানি না তুমি কি করতেছো, যেটাই করো ভালোভাবে করিও, সম্মানটা রাখিও আমাদের, সম্মান অথচ রাখার যে আপনার- ব্যাপারটা। একদম। আপনার শুরুটা তো হয়েছিল খুব ভালোভাবে, আপনি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে পড়েছেন এবং শুনেছি সেখানে মেধা তালিকা 3য় হয়েছিলেন এবং ভর্তি পরীক্ষায়। ভর্তি পরীক্ষায় পরবর্তীতে এই যে আপনি 2009 এসএসসি পরীক্ষা দিলেন এবং ফেল করেছিলেন, মানে তখন কি পড়াশোনা একদমই করতেন না? করতাম, বাট ওই মনোযোগটা ছিল না ততদিন মনোযোগটা সরে গেছে আসলে। কোন বিষয়ে সবচেয়ে দুর্বল ছিলেন? কেমিস্ট্রি, ম্যাথ এগুলাতে দুর্বল ছিলাম, সায়েন্সের সাবজেক্টগুলোতে আর কি। আর তখন মনোযোগটা চলে গেছে কি আমার জানালার বাইরের দুনিয়াতে, কারণ আমার জানালা দিয়ে তখন সৌরভ ভাইয়ের 91 বাড়ি দেখা যায়, আর 91 বাড়িতে তখন ব্যাচেলর 420 শুটিং চলে। আচ্ছা। তা আমার জানালা দিয়ে তো আমি সারাদিন ধরেন 420 দিকে আমার নজর। বইয়ের ভাঁজে তখন আমার গল্পের বই, আহারে। আমি ওই সময় তখন আবার স্ক্রিপ্ট লিখতেছি নিজে, মানে কিসের স্ক্রিপ্ট, আমি দেখছি সৌরভ ভাই যে স্ক্রিপ্ট ব্রিফ দিত, তো দেখতাম, তো আমি আবার নিজে আবার ডায়লগ লিখতাম আর কি। অদ্ভুত একটা ফ্যান্টাসি, তখন একটা অদ্ভুত একটা রিলেশনশিপে আমি জড়াইছি, খুবই অদ্ভুত রিলেশনশিপ নাখালপাড়ায়। মানুষটা আমার থেকে বড়, আমার চেনেও না জানেও না, কিন্তু তার আমি দূরের থেকে দেখি, ভাল লাগে, আবার তার সাথে আমি একটা কনভারসেশন করি, বসে আমি ডায়লগ লিখি। এইটা নিয়ে কিন্তু একটা নাটক লেখা যায়। হ্যাঁ, আমার এটা নিয়ে একটা গল্প আছে। আচ্ছা। এবং এটা নিয়ে আমার একটা গল্প আছে এবং গল্পটা আমি বানাবো, বাহ। তো আমি এটা করতে চাই আসলে। নাম রাখতে পারেন কর্ণফুলী হাউস, যেখানে আপনি থাকতেন। না ওইটা জানি না, তবে আমি যেটা করতাম এরকম ডায়লগ লিখতাম। জি। নাখালপাড়া একটা তখন ল্যান্ডফোনের ওই রকম দোকান ছিল, তো এখান থেকে তার নাম্বারে কল দিতাম, কল দিয়ে এই ডায়লগগুলোই আবার বলতাম, তার সাথে এভাবে করে আবার কথা বলতাম। তো আমি তার যে সম্ভাব্য ডায়লগটা লিখতাম সে তো আবার এটা বলতো না, সে তো আর আমার স্ক্রিপ্ট জানে না, একদম। তো আমি তখন আবার ইনস্ট্যান্ট আবার ইম্প্রোভাইজ করতাম। এবং সে জানতো না
এই ছেলেটাই যে আমি, কারণ সে তো আমার সামনে দিয়ে সবসময় যাওয়া আসা করতেছে, সে হয়তো বা দেখছে আমার কিন্তু খেয়াল করে না ওরকম, সে জানতো না এটা যে আমি। তা আমার কাছে একদিন মনে হইতো যে ইস, তার বাসার এরকম দরজাটা খোলার পরে যেদিন সামনাসামনি দেখতাম কি ভাল লাগতো, তার বাসা ড্রয়িং রুমে বসে যদি একটু আড্ডা দিতে পারতাম, মানে এরকম আর কি, কি একটা ছোটবেলার ফ্যাসিনেশন থাকে না। তো একদিন কি মনে করে একটা গিফট নিয়ে আবার তার বাসায় কলিং বেল দিয়ে বললাম যে একটা ছেলে এসে আপনাকে বললো এই গিফটটা দিতে। তখন বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এমনি গিফটটা রেখে দিছে। আবার আমি যখন ফোনে কথা বলতাম তখন আমি আবার বলতাম যে গিফটটা কি পেয়েছেন, তখন সে বলতো যে আপনি আমার বাসার অ্যাড্রেস কোথা থেকে পাইছেন। আমি বললাম যে পাইছি জোগাড় করছি। সে কিন্তু জানে না এটাই যে আমি। হোয়াট স্টোরি। হ্যাঁ, এরকম একটা গল্প আমার ছিল বাহ, এবং এটা আমি খুব শীঘ্রই বানাবো। প্লিজ প্লিজ, গল্পটা তো একটু জেনেই গেলাম কিন্তু দেখতে ইচ্ছে করছে। না, আসলে যতটুকু আপনি জানছেন কিভাবে- এটা মাত্র 10%, এটার পরে যে আরো কত হিস্টোরি আছে আরো, এটা আসলে হইলে সেখানে জানতে পারবেন। নিশ্চয়ই আপনার মায়ের গল্পটিও থাকবে কখনো না কখনো। এবং আমরা শুনেছি যে 2010 সালে আপনি পরবর্তীতে আপনি এসএসসি পাশ করেছিলেন এবং আপনার মা স্ট্রোক করেছিলেন এবং 4 বছর নাকি কোমায় ছিলেন আপনার জন্য। পিজি হসপিটালে ছিল, হ্যাঁ পিজি হসপিটালে ছিল। আম্মা প্যারালাইজড হয়ে গেছিল, বাম হাত বাম পা, এবং আমার জিহ্বাও তখন ইয়ে হয়ে গেছিল। মানে আম্মা তখন কথা বলতে পারতো না, আম্মার সাথে তখন লিখে মানে আমি কাগজে লিখতাম, আম্মাকে দেখাতাম, আম্মা আবার আমার সামনে কাগজ ধরতাম, আমার ডান হাতে তো তখন ব্যবহার করতে হতো, তখন আম্মা আবার এভাবে আবার লিখে দিত আর কি। আপনি একটা পোস্ট দিয়েছিলেন, সেটা আমি একটু পড়তে চাই। বাম হাত পা প্যারালাইজ ছিল মায়ের, আমি তখন আম্মার সাথে কাগজে লিখে কথা বলতাম, ইশারায় কথা বলতাম, মাঝে মধ্যে আম্মার সাথে অভিমান করতাম, বলতাম কবে সুস্থ হবা তুমি, তোমাকে ছাড়া তো চলতে পারছি না, বাসায় ঢুকলে সব খা খা করে। আম্মা তখন উত্তর দিতে না পেরে চোখ বন্ধ করে ফেলতো। চোখের দুপাশ দিয়ে গড়িয়ে পড়া পানি দেখে আমি আমার উত্তর বুঝে নিতাম, আল্লাহ পাকের অশেষ রহমতে আমার আম্মা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিল। আমাদের খুব স্পর্শ করেছে কথাগুলো। মায়ের জন্য অনেক দোয়া, মা নিশ্চয়ই এখন প্রতিনিয়ত গর্ব করে যে তার সেই দুষ্টু ছেলেটি এখন কত মানুষের প্রিয় পাত্র। হ্যাঁ, আম্মা খুব গর্ব করে আসলে, আম্মার ভালো লাগে, মাঝে মধ্যে ভয়ও পায়, বলে পা যাতে পিছলে না যায়, যে জায়গাটাতে আসো ওই জায়গাতে ভালোভাবে ইয়া করার চেষ্টা করো, যতটা সম্ভব অনেস্টি নিয়ে কাজ করো, কারোর সাথে বেয়াদবি করা, চালাকি করা, মিথ্যা কথা বলা দরকার নেই, এত কিছু আমাদের দরকার নেই। আম্মা যেমন বলে আর কি, আমাদের এখনো তো আমরা একসাথেই থাকি, আম্মা বলে যে এত কিছু করার দরকার নেই জীবনে, জীবনে কদ্দূর হইলেই হয়েছে, এত বাড়তি কিছু দরকার নেই। তো আপনি যে 2013 সালে এইচএসসি পাশ করেছেন, তার আগে কি আরেকবার ইয়ার লস হয়েছে আপনার? না, ইয়ার লস হয় না, তখন ওই যে মানে টেস্টে ফেল করছিলাম, তখন আবার টেস্ট পরীক্ষা আবার দিছিলাম আর কি। পরবর্তীতে আপনি তিতুমির কলেজে ভর্তি হলেন এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এ আপনি অনার্স করেছেন এবং সেখানকার দুইটাই করছি তিতুমির থেকে। তো সেখানকার অনেকে দেখলাম যে ফেসবুক কমেন্টে লিখছেন যে আমার সাথে পড়তেন পলাশ এবং আমাদের সহপাঠীদের কিংবা সিনিয়র জুনিয়র সবাইকে এত বেশি ভালোবাসতো কিংবা টিচারদের এত বেশি সম্মান করতো। আমি খুব ভার্সিটিতে কম গেছি, কিন্তু যে কয়দিন গেছি খুবই ইম্প্যাক্টফুল ছিল যাওয়াটা। আচ্ছা, মানে আমি গেছি এবং যাদের সাথে আমার দেখা হইতো, কথা হইতো, আমি চেষ্টা করতাম সবার সাথে কমিউনিকেটিভ থাকার। এই সেটা চেষ্টাটা শুধু আমাদের ছিল। ভার্সিটিতে না কিংবা কাজের অঙ্গল না, আপনি নাকালপাড়া যে বেড়ে উঠেছেন আপনার ইকবাল মামা, কাউসার মামার দোকানে কিংবা আপনার বন্ধু রিপনের দোকানে, এবং একটা জায়গা আছে সেখানে আপনি আড্ডা দিতেন এবং সবার মাঝে কিন্তু আপনি আলো জ্বালিয়ে গেছেন এবং এখনো সবাই বলে যে পলাশ চেঞ্জ হয়নি। রিপন এখনো আছে, কিন্তু এই যে আসার আগে রিপনের সাথে দেখা হয়েছে, নাবিস্কুতোর দোকান, আচ্ছা, বন্ধু সাজুর সাথে দেখা হয়, রাকিব, জুয়েল দেখা হয়, মানে একদম নাকালপাড়ার ছোটবেলা যে বন্ধুগুলো ছিল এখনো তারাই আছে, এবং বড় ভাইরা যারা ছিল, মানে রহমান ভাই বলেন, শৈবাল ভাই বলেন, যারা ছিল প্রত্যেকেই আছে, প্রত্যেকের সাথে আমার আজকে দিন পর্যন্ত দেখা হয় এবং একই কমিউনিকেশন সবার সাথে। আপনার কখনো মনে হয় না যে নাকালপাড়া ছেড়ে আরো উন্নত কোথাও যাই কিংবা কোথাও গিয়ে থাকে? হয়তো বা থাকা হইতে পারে, নাখালপাড়া ছেড়ে হয়তো বা থাকা হইতে পারে, বাট নাখালপাড়ার প্রতি টানটা আমার থাকবে ভাই, ওইটা আমি আসলে ভুলতে পারবো না। আর আরেকটা জিনিস কি যেটা আমি একটু অ্যাড করি কি ভাইয়া, ধরেন আমার জীবনে থাকে না নতুন মানুষ লাইফে প্রচুর অ্যাড হওয়া ব্যক্তিগত জীবনে, এটা আমার খুব কম। আচ্ছা,
আমার যারা আছে তাদের সাথে আমার বছরের পর বছর জার্নি। আর নতুন মানুষ থাকে না যে একটা কোথাও গেলাম একটা মানুষের সাথে পরিচয় হইলো, তার সাথে আমি হুট করে পরিচিত হয়ে একদম তার সাথে আমার অনেক সম্পর্ক হয়ে গেল, ব্যাপারটা ওরকম না। ওইটা একটা জার্নি লাগতে হবে আমার, যে কারোর সাথে না একটা জার্নি লাগে। আচ্ছা, জার্নি ছাড়া আমি আসলে কারোর সাথে থাকতে পারি না আসলে। তো মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে আপনার জার্নিটা 1.5 বছর পর থেমে গেল কেন, সেটার উত্তর আপনি এখনো জানান না। গেস তো নিশ্চয়ই করতে পারেন। বুঝতেছি না আসলে মানে এটা কেন কি হইলো। আপনার কি মনে হয় কেউ তার কান ভারী করেছিল, হতে পারে। অন্য কিছু? হইতে পারে, অনেক মিথ্যা কথা আমার নামে অনেক মিথ্যা কথা বলছিল। কিন্তু সেই মোস্তফা সরোয়ার ফারুকের নির্দেশনায় তো আপনি কাজ করেছেন বিজ্ঞাপন চিত্র। নগদের, নগদের বিজ্ঞাপন চিত্রটাই করছি। লাইফের আইরনিটা দেখেছেন আপনি? হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত, খুবই অদ্ভুত। বাহ। এবং সৌরভের কাছে অনেক মিথ্যা কথা আমার নামে তখন আমাদের আশেপাশের কলিগরাই বলছে। মানে হয়েছে কি, সৌরভের টিমে ঢোকার পরে আমি খুব অল্প সময়ের মধ্যে না মানে সৌরভের টিমের একটা চোখে পড়ার মতো একটা চরিত্র হয়ে গেছি। তখন সৌরভের টিম আর কিবিরা ভাইয়ের টিম, মানে ওনার যে ছোট ভাই, দুইজনের টিমের অ্যাসিস্ট্যান্ট টিমটা কিন্তু একই। আচ্ছা, তা আমার প্রথম ছবি হলে ঢোকার পর আমি প্রথম শুটিং করছি কিবরিয়া ভাইয়ের সাথে। কিবরিয়া ভাই তখন একটা নাটক বানাইছিল, বলিরেখা দিনগুলোতে ভালোবাসা, ওই নাটকে শুটিং করছিলাম। তখন আমি কিবরিয়া ভাইয়ের একটা নজরে তখন আমি পড়ছি। কিবরিয়া ভাই তখন আমার ভালো লাগছিল। কিবরিয়া ভাই বলছে যে ঠিক আছে তুমি থাকো। তারপর আমি ছবি হলে যাওয়া আসা হইতো। তারপর কিবরিয়া ভাই একটা সিরিয়াল বানানোর প্ল্যান করছিল। ওই মিটিংয়ে তখন কিবরিয়া ভাই বলল যে আমার সিরিয়ালের স্ক্রিপ্ট লিখবে হচ্ছে পলাশ এবং হুমায়ুন সাধু। সাধু ভাই আমাদের মাঝে আর নাই। জি। ওইটা তখন আমাকে না অনেকের জেলাসির কারণ বানাই ফেলছিল, যে এই পোলাও তো এত অল্প কয়েকদিন আইসা কিবরিয়া ভাই সিরিয়ালের স্ক্রিপ্ট লিখবে, কি হইতে পারে, অনেক কিছুই হইতে পারে জীবনে। জি। তারপর কিবরিয়া ভাইয়ের কাছে আসলে অনেক কান পড়া, সরোর ভাইয়ের কাছে অনেক কান পড়া, অনেক কিছুই গেছে। এবং আজকে এমন একদিনে আপনি কথাগুলো বলছেন, এটিও কিন্তু প্রকৃতির একটা আইরনি। আজকে হচ্ছে 2 মে, আজকে মোস্তফা সরোয়ার ফারুকের জন্মদিন। ও তাই নাকি? শুভ জন্মদিন বস। তা আপনি খুব সম্ভবত প্রথম অভিনয় করেছিলেন ইশতিয়াক আহমেদ রুমেলার কারসাজি ধারাবাহিকে, তাই না? মানে আর্টিস্টরা লেট করে আসতো তো। কে লেট করে আসে আপনার অভিনয় সুযোগ হয়েছিল বলেন? অনেকে লেট করে আসতো তো, ওই জন্য আমাদের বলতো যে তাহলে তুই কর, এরকম হইতো আর কি, বুঝছেন। এবং আমাদের অনেক কাছের সহকর্মীরাই তখন ব্যাচেলর পয়েন্টের সময়ও একটু লেট করে আসতো। এই কারণে দেখা গেছে আমার আর স্বামী হাসান সরকারের প্রচুর সিকোয়েন্স হয়েছে, কারণ আমরা আগে গাছতাম। আমি তো এমনি অ্যাসিস্ট্যান্ট, আমার তো আগে গাছতেই হইতো, জি। আবার স্বামী ভেবার আগে গাছতো। তো আমাদের এর জন্য দেখবেন যে প্রচুর সিকোয়েন্স আছে কিন্তু সিজন 2-3 এরকম। আচ্ছা, এই নিয়ে একটা অভিযোগ আছে যে পলাশকে প্রায়োরিটি দিতে গিয়ে আর কি অন্য চরিত্রদের নাকি ছোট করে ফেলা হতো, কিংবা কাজল আরিফিন আহমেদ শিষ্য বলে তাকে বেশি গুরুত্ব দেওয়া হতো। এটা কি সত্যি? এটা আসলে আমি জানি না, যারা বলে তারা আসলে হয়তো বা কি বুঝা বলে আমি আসলে বলতে পারবো না। কিন্তু আমার কাছে মনে হয় আমাদের সেটে যারা থাকে, জি। যারা আমাদেরকে কাছ থেকে দেখে, তাদের আসলে কথা বলার সুযোগ নেই। এখন হয়তো বা তারা বলতে পারে, যদি তারা হয়তো বা কোনো কিছু থেকে যদি বঞ্চিত হয় তারা হয়তো বা বলতে পারে। বাট আমি স্বয়ং কাজল আরিফিন আমিও বলতে পারবে না যে সে আমাকে সবারে ফালায় আমাকেই শুধু প্রায়োরিটি দেয়, এটা সে নিজেও বলতে পারবে না। কারণ কাজল আরিফিন আমি ক্যারেক্টার, ডিরেক্টর কাজল আরিফিন আমি মানে ওইটা খুবই ধরাছোঁয়ার বাইরে একটা ক্যারেক্টার। সে ওই জায়গায় ধরেন আমি মনে করি তার ফ্যামিলি মেম্বারকেও সে ছাড় দিবে না, একদম। আমি তো অনেক দূরের ব্যাপার। সে ওইখানে পৃথিবীর কোনো ইমোশনের সাথে সে নাই আসলে। অমি ভাই যখন শুটিংয়ে যায় সে তখন একদম ডিরেক্টর কাজল আরিফিন অমি, জি। 100 বার যদি আমি এনজি দিব সে 100 বারই টেকটা নিবে। পলাশ বলে 2 বারের পর সে নিয়ে নিবে, নো ওয়ে, কোনো সুযোগ নেই, ফাঁকিবাজি করার কোনো সুযোগ নেই আসলে অমি ভাইয়ের সামনে। সে কারণে তিনি এখনকার অন্যতম সফল একজন পরিচালক, Obviously. এবং সবাই তার প্রতিটি কাজ দেখবার জন্য অপেক্ষা করে। একদমই তাই। এবং অমি ভাই যেভাবে কাজ করে, মানে আমার আরেকটা স্টেপ আর কি বলতে গেলে, ইভান ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর আমার প্রথম একটা টার্নিং পয়েন্ট, জি। তারপর অমি ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর আমার লাইফের সেকেন্ড টার্নিং পয়েন্ট। তার সাথে প্রথম শর্ট ফিল্ম নাকি এখনো রিলিজ হয় নাই? না, আমি জানি না কেন হয়নি, হয়তো তখন চেহারা দেখতে ভালো ছিল না, এই কারণে মনে হলো ওরা রিলিজ দেয় নাই।
অবশ্যই সেটা না, সেটাও একটা ভাগ্য। আসলে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। হয়তো আল্লাহ চেয়েছিল যে একটা ধাক্কা দিয়ে আসলে আপনাদের যাত্রাটা শুভ হোক। তো 2017 সালের এক বর্ষণ মুখর সন্ধ্যায় আপনাকে তিনি ফোন দিয়েছিলেন। হ্যাঁ, তখন আমি বলছিলাম যে ভাই আমি একটু ভেবে আপনাকে জানাই। কেন ফোন দিয়েছিলেন, কি ভাবার মানে জন্য? তখন অমিবের সাথে আমার 6 মাসের একটা পরিচয় হয়েছিল আর কি। অমিবার অফিসে তখন যাতায়াত করতাম, মানে আমি তখন মাত্র ডিরেকশন দিব এরকম একটা ব্যাপার। জি। তা আমার তো কোনো অফিসও নাই, কারোর সাথে একটু মিটিং করবো, সে টঙের দোকান ছাড়া কোনো অপশনও নেই। তা আমি অমিবার অফিসে যাইতাম, এমনি যে আড্ডা দিতাম, কারণ আমি অনেকদিন তো শুটিংয়ের বাইরে। জি। মানে যদি আমি নিজে ডিরেকশন দিই তাহলে আমি শুটিংয়ে, আদারওয়াইজ তো আমি শুটিংয়ের বাইরে। তখন অমিভাবে বুঝতো আমার চেষ্টাটা বা আমার চাওয়াটা, সে বুঝতো। তো সে আমাকে একদিন বলছিল যে আপনি কি আমার টিমের অ্যাসোসিয়েট ডিরেক্টর হবেন? তখন আমি ভাবলাম যে অনেকদিন তো শুটিংয়ের মধ্যে নাই, তারপর অমিভার এখানে গেলে শুটিংটাও দেখতে পারুম, কাজের মধ্যেও থাকতে পারবো, আবার নিজের যদি কোনো মিটিং টিটিং হয়, প্রডিউসারের সাথে কোনো মিটিং টিটিং হলে অফিসে ডেকে মিটিংটাও করতে পারবো। তো সব কিছু মিলায়া আরেকটা কারণ ছিল যেটা আজকে বলি, যে অমি ভাই তো ফামি ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট ছিল। ওকে। তো ফামি ভাইয়ের একটা ছাপ তো অমি ভাইয়ের মধ্যে থাকবে, বা অমি ভাইয়ের মাধ্যমে যদি ফামি ভাইয়ের সাথে দেখা করার সুযোগ হয়, এটাও একটা বড় কারণ ছিল। বাহ। সব কিছু মিলে অমি ভাইয়ের সাথে আমি জয়েন করছি। ওই যে করছি, এরপর তো নিজেই ডিরেক্টর হয়ে গেছি, নিজেই ডিরেকশন দিই। তো অ্যাসোসিয়েট ডিরেক্টর যদিও এখন আর আমি সেই অর্থে নাই, তারপরও অমি ভাই, আমি আমি ফিল করি আমি এখনও বুম ফিল্মসের অ্যাসোসিয়েট। অমি ভাই এমনও হয়েছে আমি ওই প্রোডাকশনে ছিলাম না, তারপরে সে আমার নামটা অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে রাখছে। এই সম্মানটা সে আমাকে করে, আমি তাকে সম্মানটা করি। এবং তিনি সেদিনও বলছিলেন যে পলাশকে আমি যদি বলি আগুনে ঝাঁপ দিতে, ও ঝাঁপ দেবে। আমার প্রতিও সেই ট্রাস্টটা আছে। এবং আমার মৃত্যুর পর আমি চাই যে সবাই আমাকে স্মরণ করুক, আমার কাজকে স্মরণ করুক। পলাশের কাছ থেকে আমি সেটা চাই এবং আমি জানি সে সেটা করবে। এবং এই যে অনুভূতির জায়গায় মৃত্যু কিন্তু একটা মানুষের নিজের পার্সোনাল একটা বিষয়। তো সেখানে যে আপনাকে ধারণ করে সেটাতেই বোঝা যায় আসলে আপনি তার ভাই, বন্ধু, সব কিছু। একদমই তাই। এটা আসছে, এটা কিন্তু পুরোটাই আসছে কিভাবে ভাই, এটা একদিনে হয়নি। এই যে আপনি একটু আগে যেটা বললেন, অনেকেই মনে করো অমি ভাই আমাকে প্রায়োরিটি দেয়, এটা সেটা ব্যাপারটা হচ্ছে আমি তার সাথে একটা জার্নি দিছি ভাই। তার সাথে আমি অনেক প্রোডাকশন অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলাম, যেগুলোতে আমি অ্যাক্টিংও করিনি। প্রি প্রোডাকশন থেকে শুরু করে পোস্ট প্রোডাকশন, দিনের পর দিন তার সাথে আমি খাটছি। খাটতে আজকে একটা জায়গায় আসছি। আজকে দিন পর্যন্ত আমি কোনোদিন অমি ভাইকে বলি নেই ভাই এই নাটকটা তো আমাকে রাইখেন। আমি সবসময় বলে গেছি ভাই আমাকে তো অভিনয়টা না করালে বেটার, আমি বরঞ্চ ডিরেকশনটা দিই ভাই, অভিনয়টা আমি করতে চাই না। আমার জীবনের যত প্রাপ্তি অভিনয়ের 95% আমি মনে করবো যে কৃতজ্ঞতা অমি ভাইয়ের। মানে আমার কোনো কিছু নেই, কারণ অমি ভাই আমাকে জোর করে করাইছে, আমি করতে চাইনি। এবং সেটা শুধু অভিনয় নয়, আপনি একবার লিখেছিলেন যে আপনার প্রথম ডিরেকশন দেওয়ার অনুভূতি, আপনার প্রথম নাটক নির্মাণ, আপনার প্রথম সেলফি তোলা, প্রথম পুরস্কার, প্রথম সাফল্য, প্রথম ব্যর্থতা, সবকিছুর সাথে একজন কাজল আরেফিন অমি রয়েছে। জড়িত, একদমই জড়িত সে, কারণ সে আমার মেন্টর। মানে আমার বললাম না ওই যে অনেকগুলো লেয়ার আমার লাইফের, জুনাতিবান একটা লেয়ার, অমি ভাই একটা লেয়ার, তার পরবর্তীতে মুন্না ভাই একটা লেয়ার। কারণ আমি আমার কাজের বাইরে কিন্তু একজন ব্যবসায়ী। সো আমি চাই আমার ব্যবসা প্রতিষ্ঠান, মানে কিন্তু আমি মুন্না ভাইয়ের কাছ থেকে আমি বিজনেস শিখছি লাইফে। এই মানুষটা তো অনেক বড় মাপের একজন ব্যবসায়ী। তো মুন্না ভাইয়ের না খুব সুন্দরভাবে আমরা তখন ওনার ফ্যাক্টরি এখানে যখন শুটিং করতে যাইতাম, ওনাকে আমরা দেখতাম যে কত সুনিপুণভাবে এত বড় একটা ফ্যাক্টরি উনি একাই কন্ট্রোল করতেছে, মানুষের সাথে কথা বলতেছে। আমি তো দেখতেছি একটা লিডারশিপ। তো উনি আমার লাইফের একটা লেয়ার অবশ্যই। তার পরবর্তীতে আমি মানুষটার কথা বলতে চাই রবিন ভাই, আশফাকুর রহমান রবিন ভাই। জি। রবিন ভাই আমার জীবনে অনেক বড় একটা লেয়ার। সে আমাকে ব্র্যান্ড ভ্যালু শিখাইছে। আমার জীবনের প্রথম বিজ্ঞাপনের অভিনয় রবিন ভাইয়ের মাধ্যমে আমার হয়েছে। বাহ। প্রাণাপের বিজ্ঞাপন করছিলাম জি তখন। জি। আমাকে সে শিখেছে। আমার বিজ্ঞাপন নির্মাণও, মানে পরিপূর্ণ বিজ্ঞাপন নির্মাণও তার হাত ধরে। বাহ। তার আগে আমার বন্ধু আসিফ, আমার স্কুলের ফ্রেন্ড, ওর হাত ধরে আমার বিজ্ঞাপন বানানো হয়েছিল। বাট রবিন ভাই তখন আমাকে পরিপূর্ণভাবে জিনিসটার সাথে আমাকে ইন্সপায়ার্ড করছে, আমাকে শিখাইছে, বুঝাইছে বিজ্ঞাপন নির্মাণের ভাষা। উনি যেহেতু অনেক বড় বড় কোম্পানির সাথে উনি ছিলেন, ওনার তো অনেক বড় জার্নি, বা উনি 400-500-র উপরে বিজ্ঞাপনের সাথে উনি জড়িত। সো খুব সুন্দর একটা ছবি দেখছিলাম আপনাদের আইফেল টাওয়ারের সামনে। আইফেলটাও ছিল না, মালয়েশিয়াতে, মালয়েশিয়াতে কুলাল কেএল সেন্টারের সামনে। উনি আমাকে ব্র্যান্ড ভ্যালু শিখেছেন ভাই। উনি বলছেন যে বিজ্ঞাপনগুলো এইভাবে করতে হবে, যে বিজ্ঞাপনগুলোতে তুমি কাজ করবা
সেটা এরকম কাজ করতে হবে, বা যেটা তুমি বানাবা সেটা এরকম করতে হবে। আপনি খেয়াল করে দেখবেন আমি যে বিজ্ঞাপনগুলোতে কাজ করছি খুবই লিমিটেড, কিন্তু প্রত্যেকের সাথে আমি বছরের পর বছর ধরে আসছি। একদম, মানে কারণ এরকম সবাই না আপনাকে যে রিপিট করেছে এবং সবাই চেয়েছে যে আপনি সেই ব্র্যান্ডগুলোর সাথে আবার থাকেন। সেম। এই যে কিছুদিন আগেও দেখবেন আমি এক্সপার্টের সাথে আবার সেকেন্ড টাইম হইলাম। কেন আমাকে ডেকে নিয়ে করতেছে? কারণ আমি ওইখানেও সেম কাজটাই করি। আমি Loyal. সারাটা আমি এটা নিয়ে স্টাডি করি যে আমি যদি আজকে একটা মানুষের সাথে যুক্ত হয়ে তার যদি কোনো কাজে আসতে না পারি, সে যে আমার পিছনে এত টাকা লগ্নি করতেছে, এটা তো আমার এক ধরনের দায়িত্ব ভাই। অবশ্যই, তো তাকে আমার ফিডব্যাক দিতে হবে না? অবশ্যই। আমি টাকা নিয়ে নিলাম, তাহলে আমার লাভ হইলো কি? তবে একটি ক্ষেত্রে আপনি লয়ালিটি দেখিয়েছেন কিনা সেটি প্রেমের ক্ষেত্রে আমি জানতে চাই। হ্যাঁ, প্রেম নিয়ে এবার শুনবো আর কি। একটি প্রেম ছিল আপনার এবং সেখান থেকে বের হয়ে কিছুটা ব্যাকা হয়ে গিয়েছিলেন আপনার, এবং এই ক্ষেত্রে আমি ওই সিনেমাটার নাম বলতে চাই। একটা সিনেমা আছে না, মা বড় না বউ বড়? আমি শুনেছি যে মা চায়নি বলে আপনার তার সাথে সম্পর্কটা আর বেশি দূর আগায়নি। খুব টাফ ছিল এটা, খুবই টাফ ছিল। মানে আমার যে বর্তমান ওয়াইফ নাফিসা রুম্মান মেহনাজ, তাকে কিন্তু আমার মা ছোটবেলা থেকে খুব পছন্দ করতো। আপনাদের দুঃসম্পর্ক আত্মীয়? হ্যাঁ, মানে আমার আম্মার ফুফাতো বোনের মেয়ে আর কি। আচ্ছা, খুবই পছন্দ করতো আমার আম্মা। থাকে না, ও খুব মানে ফ্যামিলির মধ্যে থাকে না একটা মেয়ে খুব আদরের, জি জি। এরকম ছিল আর কি নাফিসা। তো ওকে তো আমি ছোটবেলা থেকেই দেখতাম। তো ওই ওই টাইমটা একটু ভাই, ওইটা খুবই কঠিন সময় ভাই। ওইটা আসলে মনে করতে গেলেও কষ্ট লাগে, বাট রেসপেক্টটা ছিল বিধায় এই এই জায়গা পর্যন্ত আজকে আসতে পারছি। আমি তার প্রতিও কৃতজ্ঞ, সেই জিনিসটাকে রেসপেক্ট করছে। বাহ, চমৎকার। ওকে, আপনার ধর্মীয় দিকটা নিয়ে কখনো কথা বলা হয়নি। আমি কিন্তু আপনার আরেকটি বিষয় জানি যে আপনি এর আগেও বেশ কয়েকবার তাবলিগে গিয়েছিলেন এবং কিছুদিন আগেও গিয়েছেন। তো এই বিষয়গুলো আপনাকে কতটা টানে, কিংবা আপনি স্পিরিচুয়ালি কতটা কানেক্টেড? শতভাগ কানেক্টেড থাকার চেষ্টা করি ভাই, কারণ আমার যে বাসাটাতে আমি বড় হচ্ছি জি। প্রতিনিয়ত, জি, আমি তো আমার আব্বা আম্মাকে দেখি। তো আমার আম্মা এবং সৌরভ ভাইয়ের আম্মা একসাথে নাখালপাড়াতে প্রত্যেক মঙ্গলবার ওরা মহিলাদের বাসাবাসি গিয়ে তালিম করতো। আচ্ছা, কিতাব পাঠ, মহিলাদের যে তালিম পাঠ, এগুলো করতো। কিন্তু তো ছোটবেলা থেকে তো আমি এই জার্নিটা দেখছি। তো আমার বাসায় এখনো দেখি যে আমার আব্বা আম্মা এগুলো প্রতি খুবই কঠিনভাবে মানে। তো তারা নামাজ কালাম থেকে শুরু করে রোজা সব কিছু। তো ছোটবেলা থেকে আমাদের একটা জিনিস ছিল, বাবা যাই করো নাই করো নামাজ পড়তে হবে, রোজার টাইমে রোজা রাখতে হবে, এটা রাখতে হবে, এটা কিছু করার নেই, এটা কোনো ছাড় নাই আসলে। আব্বা আম্মার কাছে এটার কোনো ছাড় নেই, এখনো সেম তাই এখনো। তো আমি প্রথমবার তাবলিগে গেছিলাম কিন্তু আম্মার জোরাজুরিতে। আচ্ছা। এক শীতের রাতে হঠাৎ করে দেখি যে বাসার মধ্যে আমাদের নুরানি মসজিদের ইমাম সাহেব, জি, উনি সহ দুই একজন আসছে। আম্মা আমার আগের দিন রাতে কিচ্ছু বলেনি, কিন্তু সে যে সবকিছু গোছায় রাখছে এটা তো আমি আর জানি না। আমি দেখি শীতের সকালে আমার ল্যাপটপ সরাই দিয়ে আম্মা বলতেছে যে চিল্লেচ্ছা হুজুর এসছে, সুন্দর করে বাইরে যা। এত করে আমি কথা দিছি 3 দিন এলে তাবলিগ করিয়ে। আমি কি আম্মা তুমি আমার কিচ্ছু বলো নাই, কি করুম না করুম, আমার বন্ধু বান্ধবগুলোর কত প্ল্যান ছিল, কিছুই জানি না, আটকা চলে গেছি। প্রথম দিন গিয়া একটু ইয়া লাগতেছে যে কি রে ভাই, ফোন নাই টোন নাই কিচ্ছু নাই। সেকেন্ড দিন গিয়ে ভালো লাগতেছিল, থার্ড দিন আরো ভালো লাগছে, আসার পর থেকে মিস করা শুরু করছি। এরপর মনে হচ্ছিল আবার কবে যেতে পারবো, আবার কবে যেতে পারবো। তো সুযোগ পাইলেই যাই, বাহ, যখনই সুযোগ পাই, যখনই আল্লাহ কবুল করে তখনই যাই। চমৎকার। আব্বা আম্মার সাথে যখন উমরা করলাম তখনও গেছি। মানে এটা আসলে কি ভাই, কবুল করতে হবে তো এটা, জি জি, তা আল্লাহ পাক কবুল করছে, এই কারণেই যেতে পারছি, আদারওয়াইজ তো পারতাম না আসলে। চমৎকার। আবারও ব্যাচেলর পয়েন্টের একটু ঘরে প্রবেশ করি, কারণ আমি শুরু থেকে ব্যাচেলর পয়েন্টে 4টি সিজনই দেখেছি। এইবার একটু হয়তো অন অ্যান্ড অফ দেখছি আর কি। তো সেখানে অনেকে যোগ হয়েছে, অনেকে বিয়োগ হয়েছে, অনেকের আবার রি এন্ট্রি হচ্ছে। সবার সাথে আপনি কতটা কানেক্টেড? ওখানে তো মিশু সাব্বির ছিলেন, এখন তিনি ফোনেই আছেন। তৌসিফ ছিলেন, মাঝখানে গেলেন, আবার এলেন। শামীম হাসান সরকারও তাই, চাষি আলম, মারজুক রাসেল একটু পরে বোধহয় জয়েন করেছিলেন। তো সবার সাথে আপনার কার সাথে বেশি ঘনিষ্ঠতা? মারজুক রাসেল। আচ্ছা, আমার লাইফে আমি 4জন ব্যক্তির নাম বলছি না আপনাকে, জুনায়েদ ইবান, কাজল আরিফিন, আমি, আশফাকুর রহমান, রবিন, মুন্না ভাই। আমার লাইফের 5ম ব্যক্তিটা হচ্ছে মারজুক রাসেল। বাহ,
যেহেতু আপনি কবিতা পছন্দ করেন, তিনি নট একজন অনলি লেখক। কবিতা, তার দর্শন আপনাকে মুগ্ধ করে। এটা হচ্ছে আমার লাইফের আরেকটা অদ্ভুত লেয়ার, যে লেয়ারের কারণে গত 1 বছর আমার লাইফ স্টাইল থেকে শুরু করে সমস্ত কিছু অনেক বেশি চেঞ্জ। আমি প্রোগ্রাম শুরুর আগে আপনাকে বলতেছিলাম যে আমার কিন্তু ফোনের ডিজিটাল টাইম খুব কম। জি। কতক্ষণ থাকে আপনার সপ্তাহে মানে ডিজিটাল অন টাইম? এভারেজ 1 ঘন্টা। ওয়াও। বাকি সময়টুকু আপনি কি করেন? শুটিংয়ের ফাঁকে মার্জুক ভাই, ব্যাচেলার পয়েন্টে শুটিংয়ে থাকলে আমি শুটিংয়ের গ্যাপেই আমি সারাদিন মার্জুক ভাইয়ের সাথে আড্ডা দিই, সারাদিন। আমার এই সময় আইসা মার্জুক ভাই আমার লাইফের অনেক বড় একটা লেয়ার হিসেবে কাজ করছে, অনেক বড় ইম্প্যাক্টফুল একটা ক্যারেক্টার হিসেবে কাজ করছে। সে আমাকে লাইফ স্টাইল শিখেছে, কি লাইফস্টাইল? ডিসিপ্লিন শিখেছে আমাকে। মার্জুক ভাইয়ের সাথে এই কমিউনিকেশনগুলো, আড্ডাটা না হইলে আমি কিন্তু আর্লি এত ঘুমায় পড়তাম না। ধরুন আমি এখন আপনার শুটিংটা, এই পডকাস্টটা শেষ করে আমি কিন্তু আর্লি মর্নিং আমি কিন্তু আর্লি ঘুমায় পড়বো, কারণ আমি কিন্তু ভোর 5টায় উঠি এখন প্রতিদিন, একদম ঠিক 5টা বাজে উঠি। উঠে কি করেন? একটা আর্টিস্টের অনেক ধরনের কাজ থাকে ভাই। আমি ব্রিদিং এক্সারসাইজ করি প্রায় 1 ঘন্টার উপরে, একটু তাইচি করি, একটু জিমে চলে যাই, এক্সারসাইজ করি, আইস বাথ নেই, পড়াশোনা করি। তো এটা তো, এই জিনিসগুলোর সাথে তো আমি আগে পরিচিত ছিলাম না। জি। মার্জুক ভাইয়ের সাথে আড্ডাটা আমাকে অনেক হেল্প করছে ভাই, অনেক হেল্প করছে। আমি দেখছিলাম আপনার ব্যাগে অনেকগুলো বই আছে। এই বইগুলো আপনি কখন পড়েন? শুটিংয়ের ফাঁকে আমি যখনই গ্যাপ পাই তখন আমি বই পড়ি, যখনই গ্যাপ পাই। মানে ট্রাফিক জ্যামে? আরও ভালো, আরও সুবিধা। জ্যাম পড়লে, জ্যাম যে কখন কাইটা যায় আমি জানি না আসলে। কি পড়ছেন এখন? এখন পড়তেছি টিকনা থানের বই, এটা আমাকে মার্জুক ভাই সাজেস্ট করছিল। কি বই? টিকনা থানের বই আর কি। তো আচ্ছা। বইটা হচ্ছে যে ইউ আর হেয়ার নামে একটা বই। প্রেজেন্ট মোমেন্টে থাকার প্র্যাকটিস। এই যে প্রেজেন্ট মোমেন্টে থাকার প্র্যাকটিস, এইটাই তো আমার কাছে একটা অদ্ভুত টার্মস ছিল। জি। তা আমি সেটা আমার লাইফে যোগ হয়েছে, আমি সেটা শিখতেছি, জানতেছি। এই যে আমি আপনার সাথে এখন কথা বলতেছি, আমি কিন্তু আপনার এখানেই আছি। এখান থেকে বাইরে হওয়ার পর আমি কখন বাসায় যাব, কখন বাসায় গিয়ে আমি কি করব, কি না করব, আমি এত কিছু নিয়ে ভাবতেছি না। Wow. আমি এখানেই আছি। সেটাই তো ধীরতা, থাকা উচিত। ধীরতা, হ্যাঁ। নিজের ডিসিপ্লিনটাকে ঠিক করা, নিজের ফ্যামিলি টাইম, সব কিছু। মানে মার্জুক ভাই আমার লাইফে আরও এডিশনাল অনেক কিছু অ্যাড করছে। আমার লাইফে যেগুলো থাকে না, একটু হাতড়াইতাম, খুঁজতাম, ইস এটা যদি পাইতাম কত ভালো হইতো, বা ওইটা যদি অর্জন করতে পারতাম কত ভালো হইতো। আমরা তো চেষ্টা করি, সন্ধান তো পাই না। ভোর 5টায় ওঠার প্র্যাকটিসটা মনের মধ্যে হয়তো বা কোনো একটা জায়গায় ছিল বিধায় এই প্র্যাকটিসটাকে আমি রপ্ত করতে পারছি, আদারওয়াইজ কিন্তু আমি পারতাম না। যেমন আমি এখন পুরোপুরি শুটিংয়ে, লেট নাইট শুটিংয়ের পুরোপুরি বিপক্ষে। আমি এটা করতেই চাই না আসলে। আমার ডিরেক্টরের সাথে আগেই কথা থাকে, যদি লেট নাইট শুটিং যদি থাকে তাহলে সেটা আমাকে আগে বলতে হবে, তাহলে সেটার জন্য একটা প্রিপারেশন থাকে লেট নাইট শুটিং করতে গেলে। কয়টার মধ্যে আপনি শুটিং করতে চান? সর্বোচ্চ 10টা 11টা, এর বাইরে কেন? মানে আসলে আপনার রাত জায়গা, আপনার নিজের শরীরকে কষ্ট দিয়ে, আপনার নিজের স্বাস্থ্যকে কষ্ট দিয়ে আপনি মানে কী কাজ করবেন? এই কাজটা আমার আসলে প্রয়োজন নেই। এটা আমি ফিল করি, নিজের শরীরটা আগে। আজকে আমি যদি অসুস্থ হই ভাই, আমি এটা ফিল করি যে আমার যে প্রফেশনাল জায়গা, এই জায়গায় সর্বোচ্চ 1 সপ্তাহ আমাকে যোগাযোগ রাখবে, এরপর ভাই সবাই সবার কাজে ব্যস্ত, এটা রিয়েলিটি। জি। তো ভাই আমি আমার নিজের ফ্যামিলি মানুষকে কেন সাফার করাবো? আমি তো ভাই আমার সব কিছুর আগে প্রায়োরিটি হচ্ছে আমার ফ্যামিলি, আমার কাজও না, একদম। আমার অ্যাক্টিং ডিরেকশনও না, আমার মিডিয়াও না। আমার সবার আগে প্রায়োরিটি হচ্ছে আমার ফ্যামিলি, তারপর গিয়ে ধরেন আমার অ্যাক্টিং ডিরেকশন, আমার মিডিয়া, আমার প্রফেশন, এই জিনিসগুলো। কারণ আমি ফিল করি আমি যখন কিছুই থাকবো না, দিন শেষে আমার ফ্যামিলি আমার সাথে থাকবে। একদম, এটাই আমার- আসল কথা। তা আমার ওদের জন্য, আমার সমস্ত কিছু ওদের জন্য। আমার যখন শুটিং শেষ হয়ে যায়, আমার কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ থাকে না, আমার প্রফেশনাল লাইফের কারোর সাথে আমার যোগাযোগ থাকে না। পুরোটা সময় আমি বাসায় থাকি, কিংবা আমার অফিসে। আমার অফিস হচ্ছে একটা লাইব্রেরি, আমার বাসা হচ্ছে একটা লাইব্রেরি। আমার বাসা, আমার বাচ্চারা আছে, ওদের সাথে আমি যা যা করি। আমার বাচ্চা এখন দেখি যে ভোরবেলা মাঝে মাঝে আমার সাথে উঠা যায়, দূরে তাকে দেখে, বাবা কি করে, এরকম তাকে দেখে। ওর ভিতরে কিন্তু ভালো অভ্যাস গড়ে উঠছে আর কি, আপনাকে দেখে আর কি। এটা উচিত ভাই, এই ডিসিপ্লিনটা শুধুমাত্র আমাদের সেক্টরে মানুষদের জন্য না, সবার প্রত্যেকটা মানুষদের জন্য এটা দরকার। এবং এটা আমার জীবনটাকে যে কত সুন্দর করছে, ইজি করছে, এটা একবার আমি ফিল করতেছি। আমার জায়গায় এখন অন্য কেউ ফিল করতে পারবে না যদি না সেটার সাথে ইনভলভ না থাকে। একদম।
পারবে না সে। কিছুক্ষণ আগে আপনি ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিকের কথা বলছিলেন না, সেখানেও কিন্তু আপনি বেশ জনপ্রিয় হয়েছিলেন এবং কালা জৈশা পারভেজ বলে একটি চরিত্র করছিলেন। আজকে বলুন তো কেন ছেড়ে দিয়েছিলেন পরবর্তীতে? পরবর্তীতে মনে হয়েছে যে জিনিসটা মানে করতে ইচ্ছা করতেছে না। এটা আসলে আমি কারোর দোষ নেই আসলে, মানে মনে হচ্ছিল যে করবো না, আসলে করছি তো ঠিক আছে, একটু পর্যন্ত ঠিক আছে, মনে হচ্ছিল বেশি টানতেছিল আমাকে, তো এটা আমার কাছে ভালো লাগতেছিল কিন্তু তারপর তো আমি দর্শকদের কমেন্ট দেখেছি যে তারা আপনাকে দেখতে চায়, কেন হঠাৎ করে চলে গেলেন? সেখানে কি কোনো মতের অমিল হয়েছিল কিংবা দেখেন কিছু ভাই, একটা হয়েছিল? কাজ করতে গেলে অনেক বিষয়ে মতের অমিল থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, আমি সেটাকে রেসপেক্ট করি। দিন শেষে আমি আমার নিজের ডিসিশনকেও রেসপেক্ট করি। জি, আমি যেখানে কমফোর্ট পাবো না আমি সেখানে যাব না। আপনার এখানে আজকে আমি আমন্ত্রণ পাওয়ার আগে আপনার এখানে আমি কমফোর্ট পাবো বিধে কিন্তু আমি এখানে আসছি। আমি যদি ফিল করি যে আমি এই জায়গাটা আমার না, ওই জায়গা আমাকে পৃথিবীর কেউ নিতে পারবে না। আমার কমফোর্ট জোনটা আগে আমার বুঝতে হবে যে কোনখানে গিয়ে আমার আমার নিজের ভালো লাগবে। রাইট। আবার কাজের ক্ষেত্রে আবার কি করি, আমি কিন্তু আবার কাজের ক্ষেত্রে আবার কমফোর্ট জোনকে বিশ্বাস করি না। থাকে না যে সবাই খালি কমফোর্ট জোনে কাজ করতে চায়, এইটাই তার কমফোর্ট জোন, এটাই তার ক্যারেক্টার সেইভাবে প্লে করবে। আমি আবার এটা চাই না, আমি এটাকে ব্রেক করতে চাই। ফ্যামিলি ক্রাইসিসের ক্ষেত্রে আমার যেটা হয়েছে যে আমার কাছে মনে হয়েছে যে চরিত্রটাকে অনেক বেশি মানে টানা হইতেছে, মানে এতটা আমার ভালো লাগতেছে না। জি। তবে যেটা আপনি বলছিলেন আপনি ভাঙতে চান, সেটির প্রমাণ আমরা দেখেছি আপনার কাজগুলোতে। যেমন আপনি একদিকে যেমন ব্যাচেলর পয়েন্ট করেছেন, কিংবা হয় না যে মূলধারার কিছু নাটক যেগুলা দর্শকরা আপনাকে দেখতে চায়, যেমন দইয়ে দেখেছে, হোটেল রিল্যাক্সে দেখেছে, কিডনিতে দেখেছে, বিদেশে দেখেছে। সেগুলোর মধ্যে আবার ভ্যারিয়েশন আছে, যেমন বিদেশের সানি কিংবা হোটেল রিল্যাক্সের রাব্বি। এর পাশাপাশি আবার দেখা গেল যে ভিন্ন ধারার নির্মাতারা যেগুলো কাজ করেছেন, যেমন আশিকুর রহমানের এভাবেই ফিরে আসা যায়, সাদা প্রাইভেট, কেনই সঙ্গতা, কিংবা আমরা খালিদ দেখেছি, আমরা হোসেনের গল্প দেখেছি, এরকম অনেকগুলো কাজে আপনাকে দেখেছি। কোন চরিত্রটি আপনার সবচেয়ে কাছের কিংবা ব্যক্তি পলাশকে রিপ্রেজেন্ট করে? অভিনেতা হিসেবে তো ভাই প্রত্যেকটা চরিত্র আমার কাছে ভালো লাগে, তবে আমার কাছে কেন জানি কেন এই সঙ্গতাটার চরিত্রটা না খুব ভালো লাগছে, যে মানুষের কথা শোনা। আমি কিন্তু প্রচুর কথা শুনি, বলি কম শুনি বেশি। এটা আমি ইভান ভাইয়ের কাছ থেকে পাইছি। ইভান ভাইয়ের তখন একটা লেখা ছিল যে আমাদের এই সমাজে কথা শোনার চাইতে কথা বলার মানুষের সংখ্যা অনেক বেশি। অনেক আগে একটা স্ট্যাটাস দিছিল সে, ওইটাকে আমার খুব ভালো লাগতো। আমি কিন্তু মানুষের কথা শুনতে চাই, আমার ভালো লাগে। কেন এই সঙ্গতটা করতে গিয়ে আমার কাছে ফিল হয়েছিল যে আরে এটা তো আমি যেরকম গালে হাত দিয়ে বসে বসে মানুষের কথা শুনি, আমার এই জিনিসটা ভালো লাগে। তো ওইটা আমাকে অনেক রিলেট করছিল। হোসেনের গল্পটা আমি যখন রুমেল ভাইয়ের সাথে অ্যাসিস্ট করি তখন থেকে আমি গল্পটা জানতাম। এটা কিন্তু রুমেল ভাই জীবনের সত্য গল্প, তার এবং তার বন্ধুর গল্প। আচ্ছা, তা আমি প্লে করছি রুমেল ভাইয়ের ক্যারেক্টারটা। ওকে। তো এটা তো আমি তখন থেকে জানতাম এই ক্যারেক্টারটা সম্পর্কে। বাহ। বিদেশ নামে একটি নাটক করেছিলেন যেটি খুবই জনপ্রিয় হয়েছিল, এবং সেই নাটকে সন্দ্বীপে শুটিং করতে গিয়ে ট্রলারে বৃষ্টির কবলে পড়েছিলেন। তখন আপনাদের ইউনিটির গল্প আমি শুনেছি। মানে আমার একটা সময় গিয়ে মনে হয়েছিল কি যে শেষ, আর মনে ফ্যামিলি কারোর সাথে যোগাযোগ হবে না, এখানেই সাগরের অতলে ডুবে যাব, আর মনে হয় কেউ খোঁজ পাবে না। যেরকম নিউজ দেখতাম আমরা মানুষের, জি, জি। সেই নিউজগুলো মনে হয় আজকে আমাদের নিয়েই হবে, আমি এরকম ফিল করতেছিলাম। কারণ তখনও সাঁতার অত পরিপক্ক না, আর এত মাছ সমুদ্রে সাঁতার এটা তো ডিফিকাল্ট, অনেক এক্সপিরিয়েন্স মানুষও পারে না। খুবই টাফ একটা ইয়ে গেছিল। তার উপরে আবার নামছে বৃষ্টি, মানে সমুদ্র তখন উত্তাল হয়ে গেছিল। তো সেই জায়গা থেকে যখন তীরে আসলাম তখন মনে হলো আসলে কি আসছি। চাঁদে নভোচারীরা যখন পৃথিবীতে নামলো তারা ফিল করলো না যে আমরা এখন পৃথিবীতে। আমার কাছে মনে হয়েছে আমি সন্দীপ ওই দিনে ফিলটা করছি, যে মনে হচ্ছে না আমি আসছি তীরে আসছি, মনে পা দিলাম মনে হয়। ও আপনার নাকি হাত ধরেছিলেন একজন একজনের হাত ধরে নিয়ে এসছি। এটা আসলে হয়েছে কি, এখানেও একটা অমিভার একটা ম্যাজিক আছে। আপনি যদি একটা শুটিং ইউনিটে 500 মানুষেরও একটা শুটিং ইউনিট দেন না, কাজল আরিফিন আমি একাই পুরো ইউনিটটাকে সামলাতে পারবে। আমি এটা অমিভার কাছ থেকে শিখছি। দ্যাটস ইট, আমার ডিরেকশনে আমাকে খুবই কাজে দিছে। কতটা ঠান্ডা মাথা আমি ভাই, এত মাল্টিটাস্কিং মানে মাল্টি ক্যারেক্টার ডিল করে। দেখেন আমাদের প্রত্যেকটা কন্টেন্ট দেখেন আপনার লাস্ট দিকের প্রত্যেকটা কিন্তু মাল্টিকাস্টিং, মানে কেউ কারোর থেকে কম না। এতগুলা মাল্টিকাস্টিং ডিল করা
এবং প্রত্যেকের ক্যারেক্টার আলাদা আলাদা বৈশিষ্ট্য ক্রিয়েট করা, এটা কিন্তু চারটিখানি কথা। একদম, যেমন হোটেল রিল্যাক্সে দেখেছে, গুড বাজ, লাভ বাজ, ব্যাড বাজ, সবখানে। এরকম আরো অনেকগুলো কাজ। ধরুন আমরা আপনের মতো প্রোডাকশন করছি, একদিকে তারিক আনাম স্যার, আরেকদিকে আফরান নিশো, আরেকদিকে মনিরা মিঠু। মানে বাপ রে বাপ, লিজেন্ডারি সব মানুষজন, ভয়াবহ সব অ্যাক্টর। প্রত্যেককে অমি ভাই কি চমৎকারভাবে ব্যালেন্স করে, প্রত্যেকের ক্যারেক্টারকে কি সুন্দরভাবে নিয়ে আসে। জি। তবে যেটা অনেকে অভিযোগ করে যে আপনি কাজল আরিফিন, অমিত ছাড়া আর কারোর সাথে কাজ করতে চান না কিংবা আপনাকে পাওয়া যায় না, কিন্তু আমি দেখেছি যে আপনি অনেক সময় যেমন আমরা রিসেন্টলি দেখলাম অমিতাভ রেজা চৌধুরীর সাথে, এর আগে আশিকুর রহমান, শঙ্খ দাশগুপ্ত, আদনান আল রাজিম, এরকম আরো অনেকের সাথে কাজ করেছেন। আরেকজন আসাদুজ্জামানের কথা বলছিলেন, আশরাফুজ্জামান। তো এরকম অনেকের সাথে কাজ করেন। আসলে আপনি কি কাজ করতে চান না, নাকি মানে এটা ভুল বলে না? না, ভুল বলে সবাই। তো কাজ না করলে ওদের সাথে কাজ কিভাবে হলো? এখন কেউ যদি আমার আরেকটা কাবিলা ক্যারেক্টারে চায়, তার সাথে আমি কেন কাজ করব? কেউ যদি বলে ভাই আপনি আমার নাটকে নোয়াখালী ভাষায় কথা বলতে হবে, তো নোয়াখালী ভাষায় কথা বলে তো আমি অমি ভাই নাটক কি করতেছি, তা আমি ওর নাটকে কেন করব? ওটা আমি তো রিপিট করতে চাই না। আমাকে নিয়ে যে ব্যতিক্রমধর্মী চিন্তা করবে, আমি তার সাথেই আছি। সেটা একদম সদ্য ভূমিষ্ঠ যদি ডিরেক্টরও হয়, আমি তার সাথেও আছি। আমার কথা হচ্ছে আমার কনসেপ্ট ভালো লাগতে হবে। এবার সে যে ডিরেক্টরই হোক না কেন, আই ডোন্ট মাইন্ড, কনসেপ্ট ভালো লাগতে হবে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই কাজটা করার আগে একটা জার্নি থাকতে হবে, অ্যাটলিস্ট রিহার্সেল করতে হবে। আমার ক্যারেক্টারটার সাথে সে কীভাবে ভাবতেছে সেই আদান প্রদানটা থাকতে হবে। থাকে না, একটা আড্ডা থাকে না, মানে আমি গিয়ে হুট করে একটা মানুষের শুটিং কেন করে আসবো? সেটা করার জন্য আরও অনেকেই আছে ভাই, কিন্তু আমি নাই, আমি পারবো না। এই জনপ্রিয় চরিত্রকে কি বড় পর্দায় কেউ তুলে আনতে চেয়েছে, কিংবা চেয়েছে যে কাবিলার মতো কেউ ফিল্মে আসো? চেয়েছে। তাদেরটা ওই যে একই মনে হয়েছে আমার কাছে, যে মনে হয়েছে যে ও ক্যারেক্টারের ডেপথই বোঝা নেই, না বুঝে ধরেন হুতাশে নিতে চাই আর কি। ওই হুতাশে নেওয়া ক্যারেক্টার তো আসলে আমি কেন প্লে করব? তবে আপনি মন থেকে যেটা বিলিভ করেন সেটা যেমন করতে চান, সেটা পুরস্কারও এসেছে। যেমন আমরা কেনই সঙ্গতার জন্য দেখেছি আপনাকে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড পেতে, এবার তাও ক্রিটিক ক্যাটাগরিতে, এবং এরকম বেশ কিছু পুরস্কার পেল। আপনি যতটা জনপ্রিয় সেই তুলনায় আমি দেখেছি যে পুরস্কারের সংখ্যা বোধহয় তুলনামূলক কম। তো আপনি পুরস্কারকে কিভাবে দেখেন? প্রেশার, এগুলো খুব প্রেশার। এটা না হইলেই ভালো, বুঝছেন? মানে এগুলো করতে গেলে হয় কি, মানে অনেক বেশি মানে থাকে না, লক্ষ্যচ্যুত হওয়া, হ্যাঁ, লক্ষ্যচ্যুত হওয়া কিংবা একটু, এটা তো ডিস্ট্রাকশন তো হয়ই ভাই, এটা স্বাভাবিক, এটা হবেই। বরঞ্চ এগুলা খুব ডিস্টার্ব করে আসলে। অতিরিক্ত আমাকে নিয়ে নাড়াচাড়া করা, আমাকে একদম পুরস্কার দিয়ে ভাষায় ফেলানো, এগুলো আমার কাজের লক্ষ্য থেকে আমাকে সরায় ফেলে। দিন শেষে আমি যখন বাসায় ফিরবো, আমি যখন আমার কাগজ কলম নিয়ে যখন বসবো একটা স্ক্রিপ্ট লিখতে, বিশ্বাস করেন ভাই, ওইখানে কোনো পুরস্কার, কারো আদেশ কিছুই কাজ করে না। ওইখানে শুধু নিজেরটাই কাজ করে ভাই, দুনিয়ার কোনো কিছু তখন কাজ করে না। ওটা তখন নিজেরই লিখতে হবে ভাই, একদম। ওই নিজের শূন্য খাতাটা আসলে নিজেরই ফিল আপ করতে হবে, কেউ এসে করে দিয়ে যাবে না। নিজের কাজটাও নিজের করতে হবে ভাই। তবে একটি দামি পুরস্কার আপনি রিসেন্টলি পেয়েছেন, পুরস্কার কিংবা সম্মাননা যেটাই বলি, যে ইউনাইটেড নেশনস ডে 2025 উপলক্ষে আপনাকে ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন লুটন ব্রাঞ্চ ইউকে এবং H&H ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার ডাকবাক্স ফাউন্ডেশনকে একটি পুরস্কার দেওয়া হয়েছে, স্পেশাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অ্যাওয়ার্ড। যখন নিলেন পুরস্কারটি, সেই মুহূর্তের অনুভূতি কি হচ্ছিল? আমার অনুভূতি থেকে ওরা একটু অবাক হয়েছে বেশি। ওরা যখন স্টাডি করতে গেছে তখন দেখছে যে 2020 সাল থেকে আমার যে জার্নিটা শুরু হইলো, ওই যে দুইজন মানুষকে দিয়ে, জাহাঙ্গীরের মা আর কোহিনুরের মা, এদেরকে দিয়ে করতে গিয়ে সেটা হইতে হইতে আজকের দিন পর্যন্ত 2026 সালে এখনও আমি প্রত্যেক মাসে অসংখ্য মানুষের বাসায় 1 মাসের বাজার পাঠাই। শুকনা বাজার, 10 কেজি চাল, 10 কেজি ডাল, 5 লিটার তেল, পেঁয়াজ, শুকনা বাজার যেটা 1 মাসের লাগে সেটা আমি পাঠাই। 2 জন থেকে সেটা গিয়ে গড়াইছে 1000-এ। তো প্রতি মাসে কোনো মাসে 200 জন মানুষের বাসায় চলে যাচ্ছে, কোনো মাসে 300 জন মানুষের বাসায় চলে যাচ্ছে। তো এটা যাইতে যেতে 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 এখন 2026 পর্যন্ত এখনও যাচ্ছে। তো এটা তো তারা ভাই, এটা তো তারা স্টাডি করে বের করছে, আমি তো আর তাদের কাছে গিয়ে বলিনি, তারা তো আর আমার থেকে আরও ডিটেল জানে সব কিছু। তো তারা যখন সরজমিনে যখন দেখছে জিনিসগুলা, এবং H&H ফাউন্ডেশনের লোকজনও মানে আমার অগোচরে তারা
নাখালপাড়ায় গেছে, তারা গাজীপুরে গেছে, বিভিন্ন জায়গায় তারা গেছে এবং এটা তারা খবর নিছে, সে পরিবারগুলোর সাথে কথা বলছে। আমাদের যেটা হয়েছে রিপিটেটেড ফ্যামিলি তো আছেই, প্লাস নতুন ফ্যামিলি এখন প্রত্যেক মাসে যুক্ত হয়। কারণ কেউ না কেউ বলে যে ভাই এটা কিন্তু আমার কাবিলা পাঠাইছে বা পলাশ পাঠাইছে, আপনি একটু পলাশ ভাইয়ের বলি দেন না, আর বাসা 1 মাসের বাজার যাতে করে দেয়, এরকম আর কি। কখনো আপনার, এটা তো আপনি ব্যক্তিগত উদ্যোগে আপনি করে যাচ্ছেন, কখনো এরকম ফান্ড নেওয়ার চেষ্টা করেননি কিংবা কারো সে অর্থে করি নাই, বাট আমার যখন প্রয়োজন হবে তখন আমি সুন্দরভাবেই নিব। মানে ওই যে বললাম, একটা কাজের ক্ষেত্র তৈরি করার পরে আপনি যখন ফিল করবেন যে ভাই এখানে আমি একটা কন্ট্রিবিউট করলে তো ভালো হবে, আমার একটা কন্ট্রিবিউশন থাকবে এখানে, সেটাতে নেয়ার মধ্যে এক ধরনের সম্মান আছে ভাই। অবশ্যই। এখন আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ পাক আমাকে এখন 10 টাকা দিছে, এই 10 টাকা থেকে 5 টাকা আমি আসলে দিতে পারবো মানুষকে। তো এটা আমি নিজের থেকেই দিই না, এটা আমি আরেকজনের দিকে তাকিয়ে থাকার কি আছে। এখন যদি মানুষের সংখ্যা যদি 5,000 হয় তখন তো আমি পারবো না, তখন কি হয়তো আমি বলবো যে ভাই আমার পক্ষে আর পসিবল না, আপনারা একটু সাপোর্ট করেন আমাকে। ব্যাপারটা হেল্পও বলতে চাই না, সাপোর্ট। আপনারা আমাকে সাপোর্ট করেন বা আপনারাই এটাতে অংশগ্রহণ করেন, তাইলেই তো হয়। একদম। তো আপনি হতে চেয়েছিলেন নির্মাতা, হয়ে গেছেন অভিনেতা, মানে আপনি নির্মাতা হিসেবে যে কয়েকটা কাজ করেছেন আমাকে মুগ্ধ করেছিল এবং আরও অনেককে মুগ্ধ করেছে, এবং মেলাতে পারি না আসলে সেই কাবিলা এত সুন্দর সেন্সিবল নাটকগুলো বানাচ্ছে। ফ্রেন্ডস উইথ বেনিফিট দিয়ে শুরু, তারপরে আমি দেখেছি রিভেঞ্জ দেখেছি, তারপরে আমি সারপ্রাইজ, সারপ্রাইজ ঘরে ফেরা, দেখেছি, একটুখানি ঘরে ফেরা, আর লাস্ট বানালাম সন্ধ্যা 7টা। একদম সন্ধ্যা 7টা তো অসাধারণ, এখনো মনে আছে। তো এই কাজগুলো যখন করেছেন এত সংখ্যায় কম কেন? ডিরেকশনটা যখন প্রথম শুরু করছিলাম, আমার প্রথম গল্পটা কিন্তু আমার নিজের জীবনের সত্য গল্প। কোনটা? ফ্রেন্ডস উইথ বেনিফিট। বেনিফিটস। সেকেন্ড গল্পটা আমার নিজের জীবনের সত্য গল্প। আমার এক বন্ধুর বাইক চুরি হয়ে গেছিল, পরে দোষ দিয়েছে এটা নাকি আমি চুরি করছি। ওটা নিয়ে পরে একটা নাটক বানিয়েছিলাম। ওই বন্ধু এখনো সরি চায় আমার কাছে। আপনার সাথে কিছু করা যাবে না, সেটা নিয়ে আপনি নাটক বানান। মিথ্যা কথা দিয়ে ফাঁসায়া মানে ইয়া করার চেষ্টা করছিল আর কি। পরবর্তীতে সে নিজেও ধরা খাইছে এবং সে এখনো মানে এখনো সরি চায়, ক্ষমা চায়। তো এটার ক্ষমা তো আর কি করবো, আর চলে গেছে ক্ষমা। কখনো আপনি বড় পর্দায় দেখতে চান না ফিল্ম বাই জিয়াউল হক পলাশ? অবশ্যই। এবং আমার সিনেমার জন্য 2টা গল্প আমার সেট করা। এবং ভাই বিশ্বাস করেন ভাই, আমার ডিরেকশনের কাজ অনেকদিন পর পর আসে, কিন্তু যেটা আসবে আমি চাই সেটার স্থায়িত্বটা অনেক দিন থাকে। এবং আমার ডিরেকশনের প্রজেক্টগুলো আমি খুব আদর করে করি। আমার অ্যাক্টিংটা যেমন আমি খুব আদর করে করি, আমার ডিরেকশনের কাজগুলো আমি খুব আদর করে করি। কিন্তু ঝামেলাটা যেটা হয় মাঝে মধ্যে, যেমন এখন সিজন 5 চলাকালীন আমাদের কিন্তু মাসের 20 দিন ব্যাচেলার পয়েন্টের জন্য আমাদের রাখতে হয়, 15 থেকে 20 দিন। যেহেতু এখন ওটিটিতে যায় তো একটা লম্বা সময় এখানে চলে যায়, বাদ বাকি সময়টা না আসলে নিজের স্টাডির জন্য লাগে। তো ডিরেকশন যখন দিতে যাব অবশ্যই দিব, তো সেটার জন্য একটু বড় টাইম বের করতে চাই আমি আসলে খুব কম সময় ডিরেকশনটা আমি পারি না। আমরা চাই ব্যাচেলর পয়েন্ট সিজন 5 শেষ করে আপনি একটা আলাদা করে সময় বের করে স্ক্রিপ্টটা লিখে ফেলেন এবং সিনেমাতে আসেন, কারণ এখনই তো সময়। একদম। এবং আমার চাই আগে একটা ওয়েব ফিল্ম বানাবো, ওইটারও গল্প রেডি, একটা ওয়েব সিরিজ ওইটারও গল্প রেডি, আর ঈদের পরপর একটা ফিকশন বানাবো, ওইটারও গল্প রেডি। আমার প্রত্যেকটা কিন্তু গল্প রেডি এবং স্ক্রিপ্টও রেডি। ওয়াও, প্লিজ। মানে আমি যেটা করি কি, প্রাইমারিলি আমি একটা স্ক্রিপ্ট করে ফেলি, এরপর আমি অমি ভাইয়ের সাথে আড্ডা দিই স্ক্রিপ্টটা নিয়ে। অমি ভাই তখন এখানে আরো সুন্দর সুন্দর ইনপুট দেয়। অমি ভাইয়ের সাথে স্ক্রিপ্টিং এর আড্ডাটা কিন্তু অনেক মজার। সন্ধ্যা 7টা তো তিনি লিখেছিলেন। মানে সন্ধ্যা 7টা গল্পটা ছিল, মানে আমি একটা পত্রিকা থেকে পাওয়া গল্প। তা আমি যেটা করি কি, আমি একটা ড্রাফট তৈরি করি, একটা ফার্স্ট ড্রাফট ধরেন তৈরি করি, তারপর আমি সাথে সাথে অমি ভাইকে শেয়ার করি এটা। অমি ভাই এখান থেকে আরো অনেক কিছু কারেকশন করে, যে এখানে এই ক্যারেক্টারটা রাখ, এখানে এটা কর, এখানে এটা কর, এখানে এটা কর। তখন অমি ভাইয়ের সাথে আড্ডা দিতে দিতে স্ক্রিপ্টটা আরো অন্য জায়গায় চলে যায়। বাহ, তো মজা লাগে এটা। আসলে একা একা কিছু করা যায় না আসলে, একসাথে যদি এটা একটা সমমনারা টিম থাকে। ওয়ার্ক। এক্স্যাক্টলি, ওই টিম ওয়ার্কটা দরকার। তো সেরকম টিম ওয়ার্ক আপনি হয় না যে আপনি সবার সাথে আসলে কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি নরম মনের মানুষদের সাথে মিশে যেতে পারেন। তো তারিক আনাম খানের স্যারের কাছ থেকে শুনেছি যে এভাবে ফিরে আসা যায় নাটকের শুটিং, আপনি তাকে একটি বই দিয়েছিলেন, জীবনানন্দ দাশকে নিয়ে লেখা শাহাদুজ্জামানের বই, একজন কমলা লেবু, এবং সেটি পড়েও তিনি মুগ্ধ হয়েছিলেন। হ্যাঁ, ওনার সাথে আমার অনেক আড্ডা হয়েছিল। মানে আমি এসব ব্যাপারে খুব লোভী বলতে কি, ওনার সাথে কবে আবার কাজ করার সুযোগ পাবো আমি তো জানি না আসলে। এর আগে আপনি সাদা প্রাইভেট আপন করেছিলেন। হ্যাঁ, মানে তখন এক ধরনের জার্নি। আর এটা তো সারা রাতের একটা
পার্কের মধ্যে বৈশা শুটিংয়ের ফাঁকে একটা জার্নি, মানে প্রতিনিয়ত। এখন ওনার সাথে আমার কাছে মনে হয় কি 100টা কাজ করলেও 100টা কাজের গ্যাপেও আমি ওনার থেকে আসলে পরিপূর্ণভাবে নিতে পারবো না। একদম কারণ কাজের ফাঁকে কতক্ষণই বা আড্ডা দেওয়া যায়, বা কাজের বাইরেও বা কতক্ষণ আড্ডা দেওয়া যায়। ওনাদের যে জানার ব্যাপ্তি, এটা তো ভাই আসলে আপনি শেষ করতে পারবেন না। একটা টপিক দিয়ে শুরু করে আরেকটা টপিকে যাচ্ছে, আরেকটা টপিক দিয়ে শুরু করে আরেকটা টপিকে যাচ্ছে। মানে আপনি খালি মন্ত্রমুগ্ধের মধ্যে খালি শুনতেই থাকবেন। এখানে আমার বলার বা কি আছে, বা আমি কতটুকুই বা বলতে পারি। তখন হয়তো বা ছোটো মুখে বলছিলাম আর কি যে আমি রিসেন্ট আমি এই বইটা পড়তেছি, এবং ওই নাটকের অনেক কবিতাগুলো ছিল জীবনানন্দ দাশের, এবং তারিক আনাম স্যারেরও খুব পছন্দের কবি। তো এটা নিয়ে বলতে বলতে আড্ডা ছেলেদের আমি বলতেছিলাম যে সাধুজ্জামান খুব চমৎকার একটা বই লিখছে জীবনানন্দ দাশের সমস্ত কিছু নিয়ে, সো চাইলে এটা আপনি এটা পড়তে পারেন। তো বলছে এটা সামহাও আমার মিস হয়ে গেছে, বলাস আমাকে দিয়ে তো তাইলে। তখন আমি তাকে এটা দিছি, আমি কই, আল্লাহ পাইছি একটা চান্স। তখন আমি তাকে এটা দিছি, সে খুব খুশি এবং হয়েছে। খুব সুন্দর করে লিখে দিয়েছিলেন আপনি। সে খুব খুশি হয়েছে। তাকে না আমার প্রচণ্ড ভালো লাগে, মানে এই মানুষগুলোর সাথে আড্ডা দিতে। আমি আমার অ্যাসিস্ট্যান্সি লাইফে 2-1 মোশাররফ ভাইকে পাইছি, তখন আমি অ্যাসিস্ট্যান্সি করি, তখন তো আসলে সুযোগ হয়ে ওঠে না। বাট আমি চাই আসলে ঘন্টার পর ঘন্টা তার সাথে আড্ডা দিতে। তিনিও ভীষণ পড়েন। হ্যাঁ, মানে মোশাররফ ভাইকে আমার অদ্ভুত লাগে। একদম একদম উনি যে কোনো নাটক, যে কোনো ক্যারেক্টার উনি যেভাবে মানে প্লে করেন, অদ্ভুত। একদম উনি যে নাটকই করেন না কেন, উনি যে সিকোয়েন্সটা করবেন আপনার কাছে, আপনি সেই সিকোয়েন্সটা দেখতে বাধ্য। এবং এই যে আপনি বলছিলেন একটা জ্ঞানের ব্যাপার, সবার কাছ থেকে আপনি জ্ঞানটা নেন, এই বিষয়টি কিন্তু অনেককে মুগ্ধ করেন। যেমন এখানে বসবার আগে আমি অনেকের সাথে কথা বলেছি, যেমন তানিম রহমান অংশ, আমাদের একজন প্রিয় পরিচালক, তিনি বলছিলেন, অনেক কথা বলছিলেন আপনার সম্পর্কে, যেটা সবাই বলে যে বিনয়ী, বড়দের সম্মান করে। পাশাপাশি বলছিল যে আই এম শকড পলাশের এই জ্ঞানের পরিধি দেখে, ওর সাহিত্য মনটা আমি যখন স্পর্শ করেছি এবং যখন আমি জানতে পেরেছি ওর সম্পর্কে, আমি মুগ্ধ হয়েছি। ও কবিতা পড়ে, ও কবিতা ভালোবাসে। অঞ্জন দত্ত ওর আইডল। আপনি একটু আগে বলতেছিলেন, আমি ভাই বলছি যে পলাশকে আমি যদি বলি যে আগুনে ঝাঁপ দিতে, পলাশ ঝাঁপ দিবে। অঞ্জন দত্তের একটা বই ছিল অঞ্জন যাত্রা, সেখানে ও বাদল সরকারকে নিয়ে একটা কথা বলতেছিল। তো ওর খুব ইচ্ছা ছিল যে ও অভিনয় শিখবে, তো বাদল সরকারের কাছে গেছে। তো বাদল সরকার তার অভিনয় শিখাতে গিয়া, বাদল সরকার নিজে একটা চার্চের উপরে দাঁড়ায়া অঞ্জন দত্তকে দোতলা ছাদে দাঁড় করায় বলতেছে, তুমি লাফ দাও, আমি তোমাকে ধরবো। তো অঞ্জন দত্ত বলতেছে, আমি আসছি অভিনয় শিখতে, আর আপনি আমার বলতেছেন লাভ দিতে, এইটা কি? তো অঞ্জন দত্ত ওই দিন লাভ দিতে পারে নাই। পরের দিন আবার সে গেছে, আবার সে অঞ্জন দত্তকে আবার দোতলার চার্চে উঠাইছে, উঠে বলছে লাভ দাও, লাভ দাও, আমি তোমার ধরবো। তো অঞ্জন দত্ত এবারও আসলে লাভ দিতে পারে নাই। তো বাদল সরকার খুব মেজাজ খারাপ, ওরে নিয়ে পুরো কলকাতা শহরে ঘুরলো। যেটা রঞ্জনা, আমি আর আসবো না, অঞ্জন দত্ত এবং পার্ণ মিত্র যে সিনটা, জি, জি। ওইটাকে সে অন্যভাবে পোর্ট্রে করছিল। তো বাদল সরকার তাকে নিয়ে কলকাতা শহরটা ঘুরে মাঝপথে ছেড়ে দিয়ে বলছে কি, আমি এখন এখান থেকে তোমাকে ছেড়ে দিলাম, তুমি না আমাকে খুঁজে বের করবা, আমি কোথাও থাকতে পারি সেটা তুমি খুঁজে বের করবা, এবং তোমাকে একটা অ্যামাউন্ট দিলাম, এটা দিয়ে আমার জন্য একটা প্রিয় জিনিস নিয়ে আসবা। অন্তত তখন দার্জিলিং থেকে আসছে, কলকাতা শহরটা তো বেশি চেনেও না। ও মিলাচ্ছিল বাদল সরকার কবি, থিয়েটার শিক্ষক, উনি কি লাইব্রেরিতে থাকতে পারে, বা উনি কি কোনো পার্কে থাকতে পারে, উনি কি এখানে থাকতে পারে, উনি কি এখানে থাকতে পারে। ও হিসাব মিলাইতে 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 শেষ মুহূর্তে মনে করছে যে আচ্ছা উনি কফি হাউসে থাকবে। এবং একদম কফি হাউসটা বন্ধ করার আগ মুহূর্তেই সে কফি হাউসে ঢুকে দেখে কোনায় বাদল সরকার বসা, এবং সে তার কাছে গিয়ে যাওয়ার পরে বাদল সরকার খুব খুশি, আরে তুমি আমারে পেয়ে গেছো, জি ঠিক আছে চলো। আবার গিয়ে ওরা চার্চের মধ্যে উঠাইছে, বলছে লাভ দাও, লাভ দাও, আমি তোমার ধরবো। তো অঞ্জন দত্ত বলতেছিল, সেই দিন আমি চোখ বন্ধ করে লাফটা দিয়ে দিয়েছি, এবং বাদল সরকার ঠিকই আমাকে ধরেছেন। বাদল সরকার তখন বলতেছিল, আমি তোমাকে লাফটা দিতে বলছি এই কারণেই, তুমি আমাকে বিশ্বাস করতে হবে, তুমি যে আমাকে বিশ্বাস করে লাভটা দিছো, এই বিশ্বাসটা আমাকে করতে হবে, নাইলে আসলে আমি তোমাকে শিখাতে পারবো না কোনো কিছু। একদম। তো এই বিশ্বাসটা লাগবে। সেই বিশ্বাসটা আপনি আরও অনেককে করেন, যেমন আশিকুর রহমান, যার সাথে আপনি সাদা প্রাইভেট করেছেন, এভাবে ফিরে আসা যায়, কেন সঙ্গতা, সামনে বোধহয় আরেকটি কাজ হবে আর কি।
তিনি বলছিলেন এরকম অনেক কথা, যেমন অঞ্জন দত্তের কথা, ঋতুপর্ণ ঘোষের কথা, ও আমার পছন্দের ডিরেক্টর, খুবই পছন্দের ডিরেক্টর। এবং বলছিলেন যে আপনি গাড়ি চালাতে পারতেন না যখন সাদা প্রাইভেটের সময়। হ্যাঁ। এবং তার গাড়ি নিয়ে আপনি বোধহয় আপনি রিহার্সেল করেছিলেন বেশ কিছুদিন, এবং যখন ফাইনাল শটটা যেটা অনেক ভাইরাল হলো, সবাই অনেক অশ্রুসিক্ত হলো আপনার সেই সিনটা দেখে। প্রথম শটটার সময় হয়তো একটু এদিক সেদিক হয়েছিল এবং তিনি সেখানেই থামাতে চেয়েছিলেন, কিন্তু আপনি বলেছিলেন না, আপনি আরেকটা টেক দেবেন। এবং আপনি যেহেতু নতুন গাড়ি চালানো শিখেছেন এবং সেই অবস্থাতে আবার ইমোশন ধরে রেখে সেটা করা ট্রিমেন্ডাস। তিনি মুগ্ধ হয়েছেন, আমরা মুগ্ধ হয়েছি। না, আশিক ভাইয়ের সাথে আমার জার্নিটা অন্যরকম। আশিকুর রহমান ভাই একদম অন্তরাত্মার কিছু মানুষ থাকে না, কানেক্টেড ফিল করি। আশিক ভাই কিন্তু সেরকম একটা ক্যারেক্টার, মানে তার গল্পগুলো মনে হয় যে উফ ভাই এই গল্পটা করতে চাই, চলেন না করি, চলেন না করি। এবং তিনি বলেছেন যে প্রত্যেকটা শুটিংয়ে দেখা যায় যে আমি হয়তো 9টা কলে 9টা 5 সাথে চলে যাই, কিন্তু পলা সবসময় অ্যাটলিস্ট 5-10 মিনিট আগে চলে আসবে, কখনো সে 9টা অতিক্রম করে না। না, এটা আমি কখনোই করি না, এটা আমি কোনোদিনও করতে চাই না। এটা আমার মুরব্বীরা আমার শিখেছে, সময়ের কাজ সময় করতে হবে। আমার জীবনে সবসময় একটা কথা বলতো, আমার ওনার নানি ওনারে বলতো যে কালকে করবে, এত কাল কাল করিস না, এত কাল কাল করলে কালে খাইব। তো কালে খাওয়াইতে চাই না আসলে নিজেরে। এখনকার কাজ মানে এখন এখন আপনার সাথে আমি কাজটা নিয়ে কমিটমেন্ট দিছি, তার মানে এখনই করে ফেলবো। এটা আমি কালকের জন্য জমা রেখে দিব না। বাহ। প্রেজেন্ট। যেটি নিয়ে আপনি এখন বই পড়ছেন আর কি। হ্যাঁ। আরেকজন হচ্ছে তৌসিফ মাহবুব, আপনার ব্যাচেলর পয়েন্টের আপনার সহশিল্পী। তিনি বলেছিলেন যে পলাশ তো একসময় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল এবং আমাদের সাথে ছিল, এখন সে অভিনেতা হয়ে গেছে বেশ কয়েক বছর ধরে, কিন্তু শুরু থেকে যে রেসপেক্টটা আমাকে করতো কিংবা সিনিয়রদের করতো সেটা কিন্তু আজও বলবৎ আছে। এবং তৌসিফ চায় যে আপনার দোস্ত হয়ে যেতে, বন্ধু হয়ে যেতে, কিন্তু আপনি কখনো সেই সুযোগটা দেননি। আপনি সবসময় তাকে শ্রদ্ধা সমীহ করে গেছেন, যেই কারণে সেই দোস্তানা যেই ব্যাপারটা, বন্ধুত্ব যে ব্যাপারটা, সেটা আসলে গড়ে উঠছে না আর কি। তসিফ ভাই খুবই সংবেদনশীল মানুষ। তসিফ ভাইকে আমার একজন পরিপূর্ণ মানুষ লাগে ওনাকে। মানে থাকে না, অভিনয়ের মধ্যে যতটুকু পাই তার বাইরেও একটা মানুষ না হার্মফুল না, মানে থাকে, কথা বলে, কোনো কিছু জানতে চাইলে সুন্দরভাবে বোঝায়। আমি তো আমার অ্যাসিস্ট্যান্সি লাইফে তো তাকে পাইছি। আমি যখন রুমেল ভাইয়ের সাথে কাজ করি তখনও তো আমি তাকে পাইছি, তখন আমি তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের প্রজেক্টে, তখন তো তসিম মাহবুব তখন একদম সিঙ্গেল আর্টিস্ট সে তখন। তো ওইটার এক ধরনের রেসপেক্ট, একটা ভয় আছে না। ওই সময় তাকে আমি কল টাইম দিতাম যে ভাই কালকে আমরা অমুক দিন আফতাবনগরে শুটিং করব, তার কস্টিউমটা আমি তাকে দিতাম। সেই জায়গা থেকে আজকে এতদূর পর্যন্ত চলে আসছি, তো ওইটা তো রয়ে গেছে জীবনে। ওইটা তো আসলে একটা পর্দা থাকা উচিত আমি মনে করি। এই পর্দাটা আমি আসলে ব্রেক করতে চাই না। এই পর্দাটা থাকলে হয় কি, অনেক কিছু নেওয়া যায়, ব্রেক হয়ে গেলে না ভাই, মানে আর থাকে না কোনো কিছু। আপনি কি জানেন আপনার সাথে আমার কিছু মিল রয়েছে? কি মিল? যেমন আপনি ব্যাচেলর পয়েন্টে সবসময় রোকেয়াকে খুঁজে বেড়ান। রোকেয়া হচ্ছে আমার মায়ের নাম, আপনার স্ত্রীর নাম রুম্মান। হ্যাঁ, নাফিসা রুম্মান মেহনাজ। এবার আপনার সন্তানদের নিয়ে একটু জানতে চাই। আপনার এখন 2 সন্তান, সুখী পরিবার, ছেলে এবং মেয়ে। একটি ছেলে একটি মেয়ে। ছেলের নাম মোহাইমনুল হক আহান এবং মেয়ের নাম ইলফা হক আলভিনা। বাহ। এই বছরই 4 ফেব্রুয়ারি হলেন। বাহ। আমার জন্মদিনের পরের দিন। আমার জন্মদিন ফেব্রুয়ারি 3 তারিখ, ফেব্রুয়ারি, হ্যাঁ। ও হচ্ছে 4 তারিখে। বা ওদের নিয়ে কি স্বপ্ন দেখেন? আমি সত্যি কথা বলতে অত বেশি স্বপ্ন দেখি না ওদেরকে নিয়ে। কালিল জিবরান একটা কবিতা, ও একটা লাইনে বলছিল যে তোমার সন্তান কিন্তু তোমার সন্তান না, ও তোমার মাধ্যমে পৃথিবীতে আসছে ঠিকই, কিন্তু তোমার না, ও পৃথিবীর, ও দুনিয়ার, ও প্রকৃতির। তো তোমার কোনো কিছু আসলে ওর উপর চাপানোর কিছু নেই। আমি চাই কি, মানে ওরা ওদের মতো করে বেড়ে উঠুক, আসলে ওর যেটা ভালো লাগে ওইটাই করুক। ওকে নিয়ে আমার আসলে নির্দিষ্ট কোনো ড্রিম নেই। তবে একটা জিনিস চাই, যেটাই করুক অনেস্টি নিয়ে করুক, ভালো মানুষ হোক, দ্যাটস ইট। ওর একটা পরিচয় বড় হোক। আমি পলাশ হইছি বা কাবিলা হইছি, আমার পরিচয় আজকে ওর এটা করতে হবে, এটা করতে হবে, এ ধরনের প্রেশার আমি নিতেও চাই না, ওরে দিতেও চাই না। আমি ভাই খুবই মানে ফিল ফ্রি মানুষ। আমি চাই ওর যেটা ভালো লাগে ও সেটা করুক। মানে আমি সবসময় ইন্সপিরেশন নিই কিন্তু অ্যাথলেটদের কাছ থেকে। আচ্ছা। মানে আমার প্রিয় অ্যাথলেট এই মুহূর্তে বা সবসময় জন্য কোবি ব্রায়ান্ট। ওর একটা বই আছে, আমার নাম হচ্ছে মাম্বা মেন্টালিটি। ওকে। ও নিজেকে তো আসলে ওই জায়গাটা, ও এই অল্টার ইগোটা তৈরি করছে ওর লাইফে। তো ওই মাম্বা মেন্টালিটিতে ওইটা আমাকে শিখাইছে যে কতটা ডিসিপ্লিন আসলে ও নিজে।
এবং ও বলতো যে ও যখন খেলতো ও নিজেকে তখন অ্যাক্টর মনে করতো, যে অ্যাক্টর যখন একটা চরিত্র পাওয়ার পর একটা খাঁচার মধ্যে বন্দি হয়ে যায়, এই চরিত্রটার মধ্যে ধারণ করতে চায়, এবং খাঁচার মধ্যে যখন কোনো কিছু থাকে তখন যেরকম থাকে না যে আপনি তাকে টাচ করতে পারবেন না, তাকে ডিস্টার্ব করতে পারবেন না, ও তখন নিজেকে ওই জায়গাটাতে নিয়ে যায়, যে অ্যাক্টররা যেমন চরিত্র ধারণ করে ঠিক আমি সেভাবে করে খেলি। সো আমি যেটা করি কি, যে এই ডিসিপ্লিনটা নিজে রপ্ত করি, এবং আমি চাই আমার সন্তানরা ডিসিপ্লিনের মধ্যে থাকুক, এটা লাইফে খুব জরুরি। আপনি যখন আর্লি ঘুম থেকে ওঠার প্র্যাকটিস করবেন, আপনি পৃথিবীর সবার কাছ থেকে 4 ঘন্টা আগায় থাকবেন। কারণ আমি যখন ভোর 5টায় উঠতেছি, 5টা 6টা 7টায় 3 ঘন্টার ভিতরে আমার জিম শেষ, আমার শাওয়ার শেষ, আমার ব্রিদিং এক্সারসাইজ শেষ, আমার সব কিছু শেষ, তারপর আমি পড়তে বসতেছি, মানে 10টা পর্যন্ত আমি পড়তেছি। যেদিন শুটিং থাকে সেদিন আমি শুটিংয়ে চলে যাই, বাদবাকি সময় তো আমি পড়ি। তার মানে কি, যে আমার যে কাছের মানুষেরা সকাল 10টা বাজে ঘুমের থেকে উঠে, আর আমি উঠছি কিন্তু 5টায়, মানে তার কাছ থেকে আমি 5 ঘন্টা আগানো। 5 ঘন্টা যে আমি কত কিছু করে ফেলছি সে নিজেও জানে না। মাম্মা মেন্টালিটি বইটা আমাকে এটা শিখেছে। আচ্ছা। আমার আরেকটা পছন্দের বই আছে জর্জ মামফোর্ডের দ্য মাইন্ডফুল অ্যাথলেট। তো জর্জ মামফোর্ড ছিল অ্যাথলেটদের মাইন্ড ট্রেনার, মানে সে মাইকেল জর্ডান, কোবি ব্রায়ান্ট, লেব্রন এদেরকে সে মাইন্ড ট্রেন করে। তো সেই জর্জ মামফোর্ডের মতো ক্যারেক্টার যখন ওদেরকে নিয়ে লিখছে, তখন আমি সেটা পড়ার চেষ্টা করছি যে এত লিজেন্ডারি প্লেয়ারদেরকে উনি মাইন্ড ট্রেনিং করাইছে, তাহলে উনি কি? আমি হারাই গেছি ভাই পড়তে গিয়া। আপনি এগুলো পড়লে আপনি হারাই যাবেন, আপনি চিন্তাই করতে পারবেন না যে পৃথিবীতে কত অদ্ভুত অদ্ভুত জিনিস আছে। এবং আমরা কত ক্ষুদ্র বিষয় নিয়ে মেতে উঠি অনেক সময়, আমরা একদমই। সোশ্যাল নেটওয়ার্কে অনেক কিছু নিয়ে মেতে উঠি, কিন্তু আমাদের যে বিশালতা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা সেটার খোঁজ করি না। একদমই ভাই, মানে আমার কাছে মনে হয় এগুলো আপনি পড়লে, মাইন্ডফুল থাকলে, মেজাজ ঠান্ডা থাকলে এবং কাম থাকলে, কোয়াইট থাকলে, আপনার জীবনের কারো সাথে ওর যেটা ক্ষতি করতে হবে, এই ক্ষতি করা নিয়ে যে আপনার 5 মিনিট ভাবতে হবে না ভাই, এই 5 মিনিট ভাবলাটা আপনার আসবে না আসলে। আসলে জিয়াউল হক হচ্ছে সত্যির আলো এবং পলাশ হচ্ছে একটা ফুলের নাম, পবিত্র একটি বিষয়। আজকে পুরো পডকাস্টে আমি সেই পবিত্র আভাটাই পেলাম এবং অনেক কিছু অনুধাবন করলাম, অনেক বেশি অনুপ্রাণিত হলাম এবং পডকাস্টের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। কেমন লাগে? সময় কেমনে শেষ হয়ে গেল, মানে আমার কাছে মনে হচ্ছিল আমি আড্ডা দিচ্ছি আপনার সাথে। একদম। মানে আমি যেটা পডকাস্টে আসছি, এটা প্রথমত আমি মাথায় নেই না। আমি মনে করছি আমি আসবো, আমি সেটাই তো বলবো আপনাকে। আমি এখানে আসলে বাড়াই কিছু বলার নাই, গোপন রাখার কিছু নেই। কারণ আমার মিডিয়ার লাইফে আমি যদি বলি, আমার প্রফেশনাল লাইফে আমার সম্পর্কে সবাই জানে, এবং গোপন করার কিছুই নেই। কিছুই নেই। আমার কারোর সাথে কোনো ধরনের গোপনীয়তা নেই। এই গোপনীয়তার কারণে আমার পরিবার কারোর সাথে মিথ্যা কথা বলতে হবে, চালাকি করতে হবে, এগুলো এই প্যারাটাই আমি নিই না আসলে, এটা একটা প্রেশার। আমি করে যাচ্ছি। Feel তবে free. আপনার যে খোলা বুকটা আছে সেটি আসলে একটু ছড়িয়ে দিতে হবে, আপনার ভেতরে যে মায়া আছে, যে আবেগ আছে সেটি ছড়িয়ে দিতে হবে এবং আমরা চাই যে আপনি সবার মাঝে এভাবেই থাকুন, ভালো থাকুন, মানুষের জন্য কাজ করুন। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথম একটা পডকাস্টে আসলাম এবং আপনার পডকাস্টে আসলাম, এটা আমার কাছে খুব সম্মানিত বোধ করছে আমি নিজেকে। Thank you. কারণ এখনকার অনেক সাইডেড বা আমার পডকাস্ট আমার ভালো লাগে না, দেখি আমি মাঝে মধ্যে যত গানের পডকাস্ট হয় তার চেয়ে বেশি ধরেন ক্লিপিংস কালেক্টের একটা প্রতিযোগিতা হয়, বাট আপনারটা আমি দেখি। তো আমি আপনাকে একদিন বলছিলাম না, জি। আপনি যেদিন থেকে প্রথম এপিসোড শুরু করছেন আমি দেখি, বাহ, ভালো লাগতেছিল। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি আজকে এখানে আসছি, আমি খুবই প্রাউড ফিল করতেছি এবং এখানকার সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এখানে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট দেওয়ার জন্য। আমি একটা আড্ডা দিছি, আমার কাছে খুব ভালো লাগছে। আপনার জন্য, আপনার পরিবারের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্লিজ, থ্যাংক ইউ। তিনি জানেন তারকা হওয়া বড় কথা নয়, মানুষের মতো মানুষ হওয়াটাই জীবনের প্রকৃত সত্য। তাই তিনি শুধু চরিত্রে নয়, বাস্তবেও হয়ে উঠেছেন অসহায় সহায়, দুস্থের সাহস আর বঞ্চিতের এক নির্ভরতার নাম। আজকের এই পডকাস্ট তাই শুধু একজন অভিনেতা বা নির্মাতার ছিল না, ছিল একজন মানুষের, যিনি প্রমাণ করেছেন ভালোবাসা দিয়েই পৃথিবীটাকে বদলে দেওয়া যায়। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আপনাদের কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাবেন। আসছে শনিবার রাত 9টায় আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো আলোর ভেতর। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোর সাথেই থাকুন। বিদায়।